Vishal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. May the quotation hoi nungshipi mar firale no live hanat ahasu. Ajikar ere live hanat abok chabana nungsilo mor habi bebuni mor habi marok masangore সম্ভাষা জানিলু আহিয়ায়ো দিক ইয়ারিদিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মার ঠারে মেনেক কাদিন এরে সময় হানাত লাইভে আহুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মার ঠারে ইয়ারিদানার সালাদে তুমি হাবিহান আহিয়ায়ো দিলেহা জবর হারুইয়া লাইভে হান করে পারুরি আজি মাতে ন আতু কুঙ্গ কুঙ্গ আহিতাই নিকাদিনতে আহিতারাই মানু যে সাদে মানু আহিতারা মি সাদে করিয়াই আক্রম আমার ঠারে টটরাউরি যদি বেরু মানু আহিতারা বেরু ঠারু মোতা টটরা নি লাগের কিয়া বললে ইউটিউবর এরে ডাঙর মোর পরিবার এহানাত হাবি মানু আসি হানতে তানু আহিলে মি তানু ঠারু টটরা নি লাগের তো আহান হবা লাগের তাকিতা তানুও আমার ঠারু হান আহান দুহান পারেং তানু হিকে বেলাসি আগদুবই হাবিয়ে না গই যেতাই হিকানি হবাবেই তারা মনে তারা উতাই হিকেছিও হান দেহি আমি জবর হারুরি তো এসাথে করিয়াই মোর কামেহান ইউটিউবর ইমাল থেপেগত বিষ্ণুপ্রিয়া মণিপুরী মার ঠারে হান টটরানির কামেহান চলেছে নিকাদিন খানি খানি করিয়া আগুইয়া যাওরিগা আজি খানি কালি খানি পৌরু খানি এসাথে করিয়া কাম করিয়া আমি যাওরিগা বাদানে লাইবে হাউরি মি রাতি লাইভে আহুরি রাতি বুলিয়া মাতে সেন্দা কার লাইভ মানে 7:30টার মধ্যে মি লাইভে আহুরি তো এবাকা খানি করিয়া হাবে খানি বহিয়া আকসাতে নিয়াম পাসময় বহিয়া থানাওয়ান হিনর ওহানেতে এবাকা খানি করিয়া এবাকা খানি ইয়ারি পড়ি দিয়া পিছে 12 রাতি আহিত ইয়াত রাতি 12 খানি পর্ব হইত এবাকা আমি ভিডিও হান অফ করিয়া থৌরি রাতি ভিডিও হান মি অন করিয়াই বহরি কিয়া বলে হাবে সাথে মাতারা কিয়া ভিডিও হান অফ করুরিতা বলে মাতারা কিন্তু এ সময় হানমির ভিডিও হান অফ করিয়াই থৌরি কিয়া বলে হাবি সময় ভিডিও হান অন করানি হান নুঙে না ওর ওটা বলি হান করুরি হান হাবি আহিয়া ইউ দিলে মি জবর হার হইতো তুমি আহিতে আহিতে মোর অকরা লাহান মিটিং আহো আহো পুলই খাবি ইয়ারি হুনি ইয়ারি দি আহো আহো পুলই খাবি ইয়ারি হুনিয়া ইয়ারি দিয়া ইমার ঠার হান পাল করিক আহো 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 পুলই খাবি বিবুলা ওয়া থাইলাম কিয়া নিজর কথা পাহুরে ঠারহান নেইলে ওই তো ওই কি হান খাল করিয়া চেক হাবি হানে ঠারহান নেইলে ওই তো ওই কি হান খাল করিয়া চেক
হাবি হানে আহো আহো ফুলই খাবি থারহান আমি ততরা পারিয়া আছি আৰু এহান নেউলে কি হানে তৈ এ কথা হান আমি খাল করে নোৱাৰি এটা হুতুমু নেউলে কি হান তৈ হান তুমি খাল করলে ডর লাগে যেটাও মি দিনহানাত ঘণ্টাহান 2 ঘণ্টা আমার ঠারহানে পেট ততরানে সালে দিয়ে আহুরি তো মাতে নোয়ার তো আজি আহি তাই আহিয়াইও দিলে মি জবর হারুই তো থক থক যেটা অনলাইনে আছো থক থক আইয়াইও দিহা হ্যালো আগদিনতে এহান পালই তৈ এহান মোর ইয়াম্পা মোর অন্তরর বিশ্বাসান মোর ঠাচাহান এহান বিকিতে একে জানে মোর তো অন্তর্গত লাগে যে সাদে ওর যে আগদিনতে ঠারে হান পালি তৈ এবা কাজে তাই হান্না পেয়া বেরু ঠাটো টরিয়া খানি বেরু ঠাটো টরা নিহান তানু হান ডাঙরি হান বুলিয়া করিয়া আসি আক্তা আসি আক্তাই করিয়া আসি হান ও তাই হার পেতে একদিন এ কথা হান হাবি আমি এহান নিম করিয়া করি করলে এহান তানু হার পিতাই হার পিয়া ঠারহান টটোটাই এহান মোর মনর বিশ্বাস হান এহান তো ওহানে মাতুরিটা এরে কালি টটরা ছিলাম এ কথা হানলো নিয়ে বেতো মোর লগে তাহের তার নাঙ্গান হিমাংশুয়ে যে এরে মি ফামে হেনাত আসামর খুতেই হান আসামর গামোচা বলে আমার তারা তানো গা মানে গাড়িগো মুসা মানে পুষি আৰু হান গাড়িগো পুষানির ফুটি হান গামোচা কিন্তু তানু হানরে এমন গাড়িগো পুষানির ফুটি হান বুলিয়াই তানু নাংহানো উসাদে দেশি কিন্তু তানুর ভিতরে এরে গামোচা হান তানু এমন এই নিং করিয়া তান আগরে দেনাও করেছি তানু সাথে মাত্তারাও হানলো জাম্বুসানি গমনি বুলিয়া আনতে যেটা হোক ওদের গামোচা বুলিয়াই মাত্তারা গাড়িগো মুসানির ফুটিহান এরকম কিতাব পুস্তারা কিন্তু এমন নিং করিয়া তানু হানরে পুষানিও করেছি করানিও করেছি তানুর নিমু হান দেখি আস্তা পৃথিবীর মানুহে ওহানরে তানু বানা পানিও করেছি এহান হাবিত তো ডাঙর হচ্ছে কথা হান আমি যদি নিজর ঠারে হানরে বানা পিয়া নিং করিয়া আমি যদি টটরানিও করিয়ার মাতানিও করিয়ার আস্তা পৃথিবীর মানুহে আমার ঠারু হানরে বানা পানিও করতাই এহান হাবিত তো ডাঙর হচ্ছে কথা হান ওখানেতে আমি নিজর হান না বেলিয়া আমি আমার ঠারে হান চেক করে দৌড়িয়া আমি এক জবর মানে হুতমে মারতে গেলে গা আমি বিভিন্ন ঠার পারি আর মানুষ আঁকতা বেরু ঠারতে মাতি আরই হব্বাকো মাতে পারি আর লগে আমার ঠার হান মাতে পারি আর ওহানোর কথা হান মারতে গেলে গাতে আমি হুতমে নিয়াম্পা জানিয়ার মানুষ আঁকতা মাতা নিয়া করে মানুহে হান থক্ক নকজান তারা মানুহেতে নিজের ঠারহান আহান দুহান ঠার পারতারা এবার অবশ্য ঠার আহান দুহান বিকানি লাগতই পৃথিবী আনাত চলতে হইলে আমি সাথে পারি আর মানুষ তাহানতে আমি হুদ্দা মানুষটা মাতি আমার তা নামাতা নিমান না করি আমি আমার হান নিং করিয়া নিং করিয়া বানা পেয়া নুংসি করে মাতিয়া ঠার হানরে আমি যদি বানা পানি ও করি আর আমার ঠারে হান মানুয়ে বানা পেইতাই মানুয়ে মানতাই ওহানোর কা আমি নুংসি করিয়া নুংসি করিয়া মাতি বানাতে এহানোর গাই মি মাঝে এ কামেতা করবিতা যে মি মোর ঠার হানরে নিয়াম্পা বানা পাউরি নিয়াম্পা ইয়া করৌরি ওহানোর গাই মি এপে মাঝে কামে হান করৌরি ঠার হানো টটরাউরি ওখানে মোর বেগুনি যেটা আসছো হাবিরে মি হেচা করৌরি আহিয়া তো ঠার হান টটরে যে পেতেও ঠাই তুমি যে পেতেও ঠাই ওহানকা মেয়ের সাথে মাতুরি যে আগদিনতে আমার বেগুনিয়ে আমার ঠারে হান আমার নিজর মানুর ভিতরে পালইয়া নাপাল করিয়া ডাঙরিয়া মাতানেও করতাই ও দিনও হান ঠার হান চিংতাই দিগ ঠার হান তুমি মাত্তারাই যে এবাকাও ঠানাতে চিংতাই আছে নাই বলিয়া হাই ঠার হান চিংতাই আছে কিন্তু কুম পেটাক পেট আমার বেগুনিয়ে তাই আমার মানুয়ে তাই
kun petak pet manur munge tharhan totor khani las peitara monahan ase o monuhan jedin neitoi odin tharhan pali deu odin tharhan jingdai deu ohane mi habire mi hanmaturi amar tharhan ami totor tangai habir munge totor tangai ohanat las panir kitas ডাঙরে নাপাল করে আমার ঠাড়া নুংসি করে গুজুরিক ওহান যেদিন ওইতই আস্তা পৃথিবীত আমার মানুষ জেপেট জেপেট সিলইয়া আসি তানুরাং মোর হেই চাহান জেপেট আসছ মানুর লগে তা আমার ঠাড়ানতে কুরাং টোটর তারাই গেতা নিজর মানুষের ভিতরে নিজর যে আজিপুত নিজর সাকে সুমারা নিজর মানুষ ভিতরে তুমি আমি আমার ঠাড়ান টোটরিক ওতাইলে ঠাড়ান পালি দই ঙালি দই জিংতাই দই ধন্যবাদ জানাই সবাইকে আমার এখানে যুক্ত হওয়ার জন্য আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আসুন আমরা কথা বলি লাইভটাকে আসলে লাইভটা হচ্ছে সবাই মিলে কথা বলার জায়গা এখানে আমরা যদি সবাই মিলে কথা বলি তবেই লাইভটা সুন্দর হবে তো আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই আসুন আমরা কথা বলি একসঙ্গে কথা বলে সুন্দর করে আমার এই আজকের এই 1-1.5 ঘন্টা সময় আমি থাকি এখানে লাইভে এই সময়টা সুন্দর করে আমরা কাটাই চলুন সবাই একসঙ্গে এগিয়ে চলি বন্ধুরা সবাইকে আমি আমন্ত্রণ করছি আমার লাইভে এসে যুক্ত হওয়ার জন্য যারা যারা অনলাইন হয়ে আছেন এসে যুক্ত হয়ে যান ছটপট করে আমরা কথা বলা শুরু করি আসুন কমেন্ট করুন কমেন্ট করলে তবে বোঝা যাবে কারা কারা এসছেন ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য আমি বেশি সময় হয়নি এসছি তো আসুন আমরা কথা বলি হ্যালো অনেক সময় কি হয় লাইভে প্রচুর লোক এসে যায় একসঙ্গে অনেক লোক আমি এখন পর্যন্ত সেটা দেখিনি একসঙ্গে অনেক লোক একসঙ্গে আসে এসে একটু দাঁড়ায় দেখে যদি ভালো লাগে কথা বলে আর যদি ভালো না লাগে চলে যায় তো আজকে একসঙ্গে এত লোককে আমি দেখিনি কিছু লোক এসছেন তো কিছু বন্ধুরা এসছেন তো আমি অনুরোধ করব যে এসে যুক্ত হয়ে কথা বলুন জানি না কেন এরকম হয় অনেক সময় খুব অনেক লোক আসে একসঙ্গে আবার অনেক সময় সেটা হয় না লোকের সংখ্যা কম থাকে কিন্তু ওয়াচ টাইম অনেক থাকে অনেক সময় কি হয় লোকের সংখ্যাটা অনেক থাকে কিন্তু ওয়াচ টাইমটা অত বেশি থাকে না সো জানি না আজ কীরকম হবে আমি মাত্র এসেছি তো এসে যুক্ত হয়ে কথা বললে ভালো লাগবে এসে কমেন্ট করুন কথা বলুন যারা যারা এসছেন 1-2 জন লাইকও করেছেন তো আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই লাইভে আসুন কথা বলুন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ হ্যালো 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 কমেন্ট করুন কথা বলুন একদিন আমি খুব হাসছিলাম একা এরকম বসে আছি লোকজন আসছে কথা বলছে না এসে দেখে যাচ্ছে কেউ এসে লাইক করে যাচ্ছে কিছু বলছে না আমি খুব হাসছিলাম তা আমি নামটা দেওয়া হোক কথা না বলা না লাইভ জানি না আজকে কি হবে কথা না বলা লাইভ হবে আমি ঠিক ধরতে পারছি না আসুন আমরা কথা বলি
কথা বলে কিছু সময় একটু গল্প গুজব করে কাটাই। আসুন কথা বলি। আমি খুব হাসছিলাম সেদিন একা একা, যে কথা না বলা লাইভ হবে নাকি আজকে বলে। আজকে জানি না কি হবে, কথা বলা লাইভ হবে না কথা না বলা লাইভ হবে। যুক্ত হয়ে যখন কথা বলেন তখন ভালো লাগে। কাল অনেক কথা হয়েছে, কাল অনেকেই এসে যুক্ত হয়েছিলেন, অনেক কথা হয়েছে, খুব ভালো লেগেছিল। বিশেষ করে নেহা এসছিল, নেহা টপ ফ্যান হয়েছে কাল, তো খুব খুশিও যে টপ ফ্যান হয়ে আমি টপ ফ্যান হয়ে গেছি বলে খুব খুশি। তো যাই হোক, আজ কে টপ ফ্যান হবে জানি না, তো খুব ভালো লেগেছিল কাল, অনেক হাসি ঠাট্টা হয়েছে, বেশ জমিয়ে কথা বলেছে সবাই। তো আজকেও আসুন আমরা জমিয়ে কথা বলি, সুন্দর করে সুন্দর সুন্দর কমেন্টগুলো করি। আমারও ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে দিতে। একটু না পড়লে নেহা বলবে পড়ো, কমেন্টটা পড়ো, তুমি কমেন্ট পড়ো, খুব বলবে সে। জানি না আজ আসবে কি না নেহাটা। বেশ জমিয়েছিল কাল, নেহা এসছিল, জয়দীপ এসছিল, তারপরে আরেকজন মোহাম্মদ হুসেইন বলে একজন এসছিলেন, তারপরে আরও কে ও বরুণ এসছিল, তারপর আরও কে এসছিল। তো এরকম করে খুব মজা করে কালকের যেটা লাইভ আমি এটা করেছি। আজ কি হবে জানি না, আসুন আমরা কথা বলি, খুব মজা করে কথা বলি। মজা করে কথা বললে ভালো লাগে, কিছু সময় আমরা খুব মজা হাসি এরকম করে বেশ মজা করে কাটিয়েছিলাম কাল। বেশ এক ঘন্টা কত মিনিট যেন ছিল, 1 ঘন্টার উপরে ছিল। ভালো লেগেছে কালকের যেটা। আজকে জানি না কি হবে, তো আসুন আপনারা যুক্ত হয়ে যান। কেউ এসে যুক্ত হচ্ছেন, লাইকও করছেন, একটু একটু 1-2 লাইক আমি পেয়ে গেছি, কিন্তু কমেন্ট এখনও কেউ করেনি। তো আমি অনুরোধ করব, এসে যুক্ত হচ্ছেন যখন কমেন্ট করে দিন, কিছু না এসে কেমন আছো, কী করছো, নেহা এসেই বলবে তুমি কী করছো, আমি তখন বলবো আমি তো তোমার সঙ্গে গল্প করছি, কথা বলতে বসেছি। তো আজকেও সেই একই কথা বলে কী করছো, কোথার থেকে বলছো, এসব কথা জিজ্ঞেস করে বেশ খুব মজা হয়েছিল কাল। এই বিভিন্ন ধরনের লেখার স্টাইলও করেছিল, আর বিভিন্ন স্টাইলে লিখেছিল, খুব ভালো লেগেছে দেখে। আমি তো অনেক ইমোজির অর্থ বুঝি না, ও আমাকে কাল অনেকগুলো ইমোজির অর্থ বুঝিয়ে দিয়েছে, তো তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি নেহাকে। জানি না আজ কে আসবে, আসুন আমরা সবাই কথা বলি, আসুন। ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করুন, ভালো লাগবে। একটু সময় আমরা গল্পগুজব করি, কথা বলি, একটু সময় সুন্দর সুন্দর কথা বলে আমরা কাটাই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। এখন কমেন্ট করুন, একটা একটা করে, একজন করে কমেন্ট করুন, ভালো লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং মি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংকস a lot for joining my live. Hello, please come down and talk to me. টপে যারা আছেন কথা বলুন, কথা না বললে তো বুঝতে পারছি না কে আসছেন কে যাচ্ছেন। তো চটপট করে এসে যুক্ত হয়ে কথা বলুন। আমি কালকে বলছিলাম, কাল না পরশু, কালকে খুব ভালো জমিয়ে কথা হয়েছে। পরশুদিন প্রথম দিকে একটু কথা কম হয়েছিল, পরে অনেক কথা হয়েছে, অনেক লম্বা লাইভ হয়েছে, ভালো লাগলো। আজ জানি না কি হবে, তো যারা যারা এসছেন টপে আছেন কমেন্ট করুন। থ্যাংক ইউ, লাইকগুলো করে দিন, এসে যুক্ত হচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি। লাইক করে দিন, কমেন্ট করুন, ভালো লাগবে। হ্যালো,
হ্যালো। Hello. Those who are on top, please come down and talk to me. Say hi. Hello. Comment here. আমার আবার হাসি পাচ্ছে ওর জন্য। কমেন্ট হিয়ার আমি বলবো আর ওরা কমেন্ট করবে না। সবাই তো করে না, আমি বুঝতে পারি সবাই কেন করবে, কিন্তু আমরা তো ঠিক বুঝি না এখানে টপে কারা আছে। কমেন্ট না করলে তো বোঝা যাবে না, তাই কমেন্ট করার জন্য বলছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি। লাইক করে দিন, এত সুন্দর সাপোর্ট করেন আপনারা, এসে কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। হ্যালো। 100% দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট না করলে তো বুঝতে পারছি না কারা আমাকে সাপোর্ট করছে, তো কমেন্ট করুন। কে এত সুন্দর করে দিয়ে গেল সাপোর্ট সাপোর্ট, আমি তো বুঝতেই পারলাম না কমেন্ট না করার জন্য। এই যে কি সুন্দর করে সাপোর্ট করছে, ধন্যবাদ ধন্যবাদ। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্টের জন্য, কিন্তু কমেন্ট না করলে তো বুঝতে পারছি না কারা বা কে আমাকে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের সুন্দর সাপোর্ট না হলে কি আমরা কাজ করতে পারি বলুন? এত সুন্দর সাপোর্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু নো কমেন্টস, নো কমেন্টস। Why you are not commenting? কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না কারা এসছে। লাইক করুন প্লিজ, কমেন্ট করুন। অনেক সময় একসঙ্গে অনেক লোক এসে যুক্ত হন, কিন্তু আজকে সেরকম হয়নি। এসছেন একসঙ্গে 14 জন এসছেন দেখলাম, 14, 11, 10 এরকম এসছেন, কিন্তু অনেক সময় কি হয় একসঙ্গে একদম 38, 40 এরকম লোক একসঙ্গে চলে আসে, খুব ভালো লাগে তখন দেখতে। কিন্তু কিছু সময় থেকে কয়েকজন মানে কমেন্ট করে, আবার কয়েকজন চলে যায়, এরকমই। সে তো হবেই, সবাইকে আর কোথায় সবার কাজ কি আর পছন্দ করবে, কিন্তু কিছু কিছু লোক আবার এসে যুক্ত হয়ে কমেন্ট করে দিয়ে যান। একটু কমেন্ট করে দিয়ে গেলে ভালো লাগবে। কে আছেন, কোথা থেকে বলছেন, দেখছেন, এগুলো করে দিলে ভালো লাগতো। ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট করুন, লাইক করে দিন। হ্যালো।
হ্যালো, আজকেও কি সেই লাইভের মতো হবে? কথা না বলা লাইভ? পরের শেষের দিকে এসে যায় কথা, অনেকেই বলে এসে। কিন্তু কেউ না কেউ এসে কথা বলে। কিন্তু আজ কি হবে জানি না। বেশ হলো আমি এসছি, কিন্তু এখন পর্যন্ত কেউ কমেন্ট করছেন না। তো আমি ওয়েট করছি আমার বন্ধুরা কখন আসবে, এসে কমেন্ট করে দেবে। কিন্তু এখনও এসে যুক্ত হননি। যুক্ত হচ্ছেন কিন্তু কমেন্ট করছেন না। সো I request all of you to comment here. Those who are on top, please come down and talk to me. Then only I can recognize you. Otherwise, who are watching, I can't recognize. Some are watching, but I can't recognize without your comments. আপনাদের কমেন্ট ছাড়া তো আমি চিনতে পারছি না, বুঝতে পারছি না। এসে কমেন্ট করুন। আমার কানে কানে একবার বলো আমার তুমি যে আমার তুমি আমার পরাণে আসে তুমি যে বাজাবে বাঁশি আমার পরাণে তুমি যে বাজাবে বাঁশি সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে তাও গো আমারে ভরে নীরব অহংকারে, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে তাও গো আমারে ভরে নীরব অহংকারে, জীবন মরণ মাঝে এসো গো বধূর সাজে, সেই তো আমার জীবনে তোমার অভিসার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার,
কানে কানে তুই একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। হ্যালো। Thank you. Thank you for joining me. হ্যালো, সৌরভ দাস। নমস্কার জেঠিমা, কেমন আছেন? ভালো আছি সৌরভ, তুমি অনেক দিন পরে এলে, তুমি কেমন আছো বলো? সৌরভ দাস সিড হাই। হাই সৌরভ, বলো কেমন আছো? আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। Hari lahan jabor hoba paudi lahan ni ada dori ta.
জেঠু এবং দিদি কেমন আছে? ভালো আছে গো সৌরভ, তুমি কেমন আছো বলো? আছি ভালোই, কিন্তু এ কয়েকদিন আকাশ ভেঙে সত্যি গো বৃষ্টি নেমেছে বরাক উপত্যকায়। হ্যাঁ, খুব বৃষ্টি। আমার বাড়ি তো ত্রিপুরায়, ওইখানে যা বৃষ্টি, উঠোনে জল হয়েছে। আমাদের বাড়িতে না, কাছাকাছি বাড়িগুলোতে। তো কীরকম অসুবিধা, তো উপায় নেই। আমার মা আছেন তো, মা বলছে কি আমাদের এটা তো এখন চেরাপুঞ্জি হয়ে যাবে। চেরাপুঞ্জিতে বৃষ্টি নেই এখন, আমাদের এখানে যত বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বরাকেও তাই। কি করবে বলো, এখানেই আমরা অসহায়। এই প্রাকৃতিক কাজ কারবারগুলোতে আমাদের কোনো হাত নেই গো, এখানেই আমরা অসহায়। আমরা যতই হম্বিতম্বি করি না কেন, আমরা এই করেছি সেই করেছি যত কিছুই বলি না কেন, এই জায়গাটিতে আমরা অসহায়। ঠিকই বলেছেন, চেরাপুঞ্জি হয়ে যাবে, সত্যি মা বলছেন তাই। আমাদের এখানে চেরাপুঞ্জি হয়ে যাবে, এত বৃষ্টি এত বৃষ্টি। আজ আমাকে সকালবেলা ফোন করেছে, আমি তো ভয় পেয়ে গেছি, এত সকালে ফোন করছেন মা। তারপরে তো বলে না গো বৃষ্টি, তাই করলাম বলে। রাত্রেবেলা থেকে বৃষ্টি। তারপর আমিও বললাম আমাদের এখানেও বৃষ্টি মা। ঠিকই, প্রকৃতির সামনে আমরা যেন নিরস্ত্র, সত্যি তাই। কিচ্ছু করার উপায় নেই, কিচ্ছু করার উপায় নেই। একদম জলে ভাসিয়ে দেবে তো ভাসিয়েই দেবে, ভূমিকম্প হবে তো ভূমিকম্পে একদম শেষ করে দেবে। কিচ্ছু করার উপায় আছে? তথাপিও তো আমরা, বাবা কত অহংকার আমাদের, কত অহংকার। আমরা এই পারি সেই পারি, আমি এই আমি সেই। মানুষ এটাই বুঝলো না যে আমরা এক জায়গায় গিয়ে আমরা একদম কিছুই করতে পারি না। তো ওইটুকুন ভুলে যায়, তারপর কত বড় বড় কথা আমাদের। হ্যাঁ, ওইসব কথাই আমরা এই কদে আমাদের একটা বৈঠক হচ্ছে, অন্তর্যাত্রা বলে। তো ওই বৈঠকে আমরা এসবই আলোচনা করি বেশিরভাগই, মানে এইসব অন্তর্যাত্রা, বুঝতেই পারছো তো, তুমি বাংলা বুঝতেই পারবে। তো অন্তর্যাত্রাতে এইসব কথায় আলোচনা হয়, খুব ভালো লাগে। তো আসল কথা হচ্ছে আমাদের না সবার একটু সৎসঙ্গ চাই। একটু সৎসঙ্গ হলে আমাদের মন প্রাণ শান্ত থাকে, নালে তো আমাদের গড়বে আর একদম মানুষের কথা বলছি, যা গর্ব গো বাবা। ঠিকই আমরা প্রকৃতির এক সাধারণ অংশ, হ্যাঁ, কিন্তু বিজ্ঞানের প্রভুত্ব পেয়ে আমরা যেন তা ভুলে যাই। হ্যাঁ তো, না, সেই প্রকৃতিকে কাজে লাগিয়েই তো আমরা কাজ করছি। আমরা তো তার ভেতরে, বাইরে তো না। আমরা তো, আমাদের হাতে তো সেরকম কিচ্ছু নেই যে প্রকৃতিকে আমরা কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে পারবো, সেরকম তো কিছু নেই। বরং উল্টোটাই করবে, প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করবে। আমরা সেই কথাটি ভুলে যাই। আর কি আমাদের আমাদের অহংকার, ওইগুলো ভাবলে সত্যি
অবাক মানুষ, সত্যি অবাক মানুষ। এই প্রাণীটি সত্যি আমরা ভীষণ কিছু সুন্দর করে ভালো জীবনযাপন করে থাকতে পারি না আমরা। উল্টো পাল্টা কত কিছু কথা কাজ এগুলো করতে থাকি। ভালো লাগে না, এগুলো দেখলে সত্যি ভালো লাগে না। চারদিকে খালি এটা সেটা, অশান্তি, উপদ্রব, এগুলো এগুলো একেবারে ভালো লাগে না। থাকো না সবাই সুন্দর করে, নিজের কাজ করো, কাজ অনুযায়ী যা পাবো তাই দিয়ে থাকি আমরা সুখে। না, সৌরভ সরকার বলে একজন এসছেন কলকাতা থেকে, কলকাতার শিয়ালদা থেকে আর কি। তা আমি সৌরভ দেখে ভাবছি তোমার কথা, তারপরে না, এ তো সরকার। সৌরভ তো দাস ছিল, শিলচরের সৌরভ দাস ছিল, তারপরে সৌরভ সরকার। তো অনেকদিন পরে এলে, ভালো আছেন না? পড়াশোনা ঠিক চলছে? ঠিকই বলেছেন, অশান্তি এবং হিংসাত্মক পরিবেশ সবচেয়ে বেদনাময়। সত্যি গো সৌরভ, সত্যি ভালো লাগে না এসব দেখলে। এত হিংসা কেন, এত অশান্তি কেন এরকম লাগে? সোজা সরল জীবন তো। আমরা কাজ করব, খাবো, কাজ না করে তো আর কেউ খেতে পারবে না। না না, আমি শিলচর না, শ্রীভূমি জেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, শ্রীভূমি জেলা থেকে, ঠিকই বলছো তুমি, শ্রীভূমি জেলা থেকে। তো সোজা একটা সংসার। আমার আমার মতে আর কি, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো কিছুই হবে না। আর সবাই কি আর একদম ওরকম হবে নাকি? যে যেরকম, যার কাজ যেরকম, তার জীবন ধারাও সেরকম হবে। তো ওই দিয়ে আফসোস করে, একদম জোর করে, অশান্তি করে কি লাভ বলো তো? আজকে পেপারে পড়ছি এরকম, এত খারাপ লেগেছে। এক ভদ্রলোক, 61 বছরের এক ভদ্রলোক, রিটায়ার্ড এসডিও ছিল নাকি। তো উনি গাড়ি চালাতে গিয়ে আরেকজনের গাড়িতে একটু ঘষা লেগেছে। রাস্তাটা নাকি খুবই সরু ছিল, গলিতে, নিজের বাড়ির কাছেই। তো গলিতে ঢুকছে, তো আরেক গাড়ি আসতে গিয়ে ঘষা লেগে গেছে। একটু লেগে গেছে তাতে কি আছে, তারপরে তো নাকি ওই ওই গাড়ির ভদ্রলোক এসে একদম ধাম ধাম করে মারতে শুরু করেছে ভদ্রলোককে। মেরে তারপরে এত জোরে মেরেছে, রাত্রিবেলা, আর ও পড়ে গেছে রাস্তায়। রাস্তায় যেই পড়েছে, ও ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে তো গেছে, তারপর কাছাকাছি যারা ছিল, কিভাবে পড়েছিল ওখানে নাকি, অনেকক্ষণ পর দেখেছে, তারপরে চিনতে পেরেছে বাড়ির পাশেই, কাছেই। তারপরে বাড়িতে আসছিল নাকি, কোথাও গেছিল রাত করে। তারপরে তো ধরাধরি করে ডাক্তার, মানে হাসপাতাল নিয়ে গেল। নিয়ে গিয়ে আইসিইউতে ছিল 14 দিন নাকি, অনেক দিন, এই এই এতদিন। তারপরে মারা গেছেন ভদ্রলোক। তুমি ভাবো তো, আমি না ভাবছি, এই নিউজটা পড়ার পর আমি ভাবছি, মানুষের এত ধৈর্য। গাড়িতে একটু দাগ লাগলো তো কি হয়েছে? গাড়িতে কি সারা জীবন দাগ লাগবে না নাকি? মানুষ এই মরে যায়, আর গাড়ির এই দাগ লাগা নিয়ে এ মারামারি। তারপরে তো এখন তো কি হবে? এখন তো ও ধরেছে, ও পালিয়েছে ওখান থেকে, পালিয়ে, এটা গুয়াহাটির ঘটনা। গুয়াহাটি কোথায় যেন ঘটনা। আমার মনে হয় আধিপত্য বিস্তারবাদের আকাঙ্ক্ষা এসব চেয়ে প্রথম কারণ, অহিংসা, অশান্তি। হ্যাঁ, তুমি ভাবো তো, আধিপত্য দিয়ে কী হবে বলো সৌরভ? আমার তো কিছুই চাই না বাবা, আমার তো আধিপত্য দিয়ে কী হবে?
আধিপত্য বিস্তার করে তুমি রাজা হয়ে গেলে তো কি হলো? আলটিমেটলি তুমিই তো মানুষ, একই তো মানুষ না? তুমি রাজা হয়েছো, হ্যাঁ, আজকে তোমার ক্ষমতা আছে, যেই হোক, সরি, মানে হিংসা ও অশান্তি। হ্যাঁ, হ্যাঁ, হিংসা ও অশান্তি আমি বুঝতে পেরেছি। প্রথম কারণ হিংসা আর অশান্তি আমি বুঝতে পেরেছি। তো কি হবে বলো তো? তুমি রাজা হলেই বা তো কি হলো? ধরো তুমি রাজা, এক জায়গা তুমি রাজা তো হলেই বা কি হলো তাতে বলো তো? তুমি কি না মরবে? মরবে না? তুমি মানে তুমি কি অমর হয়ে থাকবে? তোমার রাজত্ব কি অমর হবে? আজকে রাজা কালকে ভিখিরি, তো কি হয়েছে? মানুষ তো মানুষ। আসলে না, এসব কথা মানে আমার অবাক লাগে। মানুষ যে কেন এত এত ধৈর্য, এত রাগ, এত কিছু, বাবা এত। তারপরে তো পালিয়ে গেছে, ওখান থেকে পালিয়ে গেছে। তারপরে এই আমাদের কাছে জোরহাট থেকে ধরে নিয়ে এসছে। কোথায় পালাবে বলো? ধরে নিয়ে এসছে, এখন কি হবে বলো তো? সারা জীবন থাকো এরকম করে। তো তোমার একটুখানি, তুমি যদি তার পরিবর্তে যদি একটু গাড়িতে দাগ লেগেছে, ভদ্রলোককে যদি বলতে যে এরকম দাগ লেগেছে, আমার ক্ষতিপূরণ দাও, হয়তো ওরকম করে হলেও হতো। এত কিছু করার কি দরকার ছিল? দেখো তো, এত রাগারাগি করে মেরে দিয়েছে, বা ভাবো তো, কি অবাক কাণ্ড। না, ওর জন্য না আমি ভাবি মানুষের না সৎসঙ্গ দরকার, ভালো কথা শোনা দরকার। কি হয়েছে তাতে? কিছু হারিয়ে গেছে তো কি হয়েছে? হারিয়ে কি যাবে না নাকি? নিজের জীবনেই হারিয়ে যাবে তো। এত লোভ কেন লোকের? এত এত কিছু কেন? আমার ওরকম মনে হয়। আর লোভ থেকেই এইসব। যে হত্যা করেছে ও পরোক্ষভাবে নিজের জীবনকেই পুড়িয়ে ফেলেছে। হ্যাঁ তো, দেখো তো ওর কি হবে। ও অনেকে কি কি বলে বলে লিখেছে আর কি। তো তুমি আধিপত্য বিস্তার করেই বা কী হলো? তুমি এতদিন এই যে মানে এতদিনের যে তোমার এত কষ্ট, এত কিছু করে তুমি সম্পত্তি গুটিয়েছো, সম্পত্তি করেছো, তারই বা কী হবে? এখন তুমি থাকবে জেলে। তোমার সংসারেরই বা কী হবে? এত মানে এত যুক্তি ছাড়া কাজ করে নাকি লোকে? এত চিন্তা ভাবনা না করে কাজ করে? ভাবো তো, একটুখানি গাড়িতে দাগ লেগেছে তো কী হয়েছে? দাগ লেগেছে তো লেগেছে, গাড়িতে কি দাগ লাগবে না? গাড়ি চালাচ্ছ, গাড়িতে দাগ লাগবে না? আমার আগে না গাড়ি চালাতে গিয়ে ওই যদি একটু দাগ লাগে না, আমার খুব মনে কষ্ট হতো। এখন আর কষ্ট টষ্ট হয় না, গাড়িতে দাগ লাগবে। সেদিন ওই আমি না, আমার হাজব্যান্ড চালাচ্ছিল, তো তোমার জেঠু চালাচ্ছিল, তো একটুখানি কোথাও লেগেছে, মানে দাঁড় করিয়েছিল একটা স্কুটি নাকি, ওখানে ঠাক করে একটু লেগেছে। তারপরে তো ও বলছে লাগলো লাগলো, আমি বলছি আরে লাগুক তো, বাদ দাও, কিছু হয়নি, লাগলে অল্প লাগলে লাগবে, তাতে কি আছে? তো আমরা ওইভাবে না খুব সহজ করে নিতে পারি পৃথিবীটাকে, জীবনটাকে। কি হবে বলো তো? একটু দাগ লাগলো তো কি হলো? দাগ কি লাগবে না? তো দেখো, ওইটা আমি তখন ভাবছি, পড়ে পড়ে ভাবছি, এত মানুষের এত ধৈর্য, এত রাগ কেন? বুঝি না গো, সত্যি। এদিকে কত বয়স দেখো তো, ও ছোট, বেশি বয়সের না। তো যে ছেলে মেরেছে, আর ওর বাবার বয়সী একজন লোককে মারতে, হাত তুলতে একটুও তার মনে বাঁধেনি। তুমি ভাবো তো, তার সংস্কারে বাঁধেনি। তুমি ভাবো তো, কীরকম যুগ, কীরকম মানুষ। আমার না ভাবলেও বাক লাগে এসব। ওর জন্য একটু মানুষ একটু সময় শান্ত হয়ে বসতে হয়, একটু নাম জপ করতে হয়। তুমি যে ঠাকুরকে বিশ্বাস করো, ওই ঠাকুরের নাম জপ করো বসে একটুখানি, এতে মন শান্ত থাকে।
আমি তো ভাবি এটা খুব সবাইকেই করতে হয়। খালি মন্দিরে মন্দিরে ঘোরা না, নিজের মন্দিরে ঘোরো, নিজের অন্তরকে দেখো তুমি, নিজের যে অন্তরে যে মন্দির আছে ওই মন্দিরকে অনুভব করো তুমি, ওই ওই মন্দিরকে মনে রেখে কিছু সময় একা বসে জপ করো, যে ঠাকুরের নামই নাও, দুর্গা, কালী, কৃষ্ণ, আল্লাহ, তুমি যে ঠাকুরের নামই নাও, তাতে কি হবে, তোমার অন্তর শান্ত থাকবে। অন্তর শান্ত থাকলে তোমার কাজকর্ম, তোমার তোমার চিন্তাধারা চেঞ্জ হবে। চিন্তাধারা চেঞ্জ হলে তোমার জীবন সুন্দর হবে, তুমি অন্যের জীবনকে সুন্দর করতে পারবে। এই তো জীবন, আর কি চাই? অঢেল টাকা পয়সা, অঢেল আধিপত্য, কি হবে বলো? কি হবে? ওরকম মনে হয় আমার। তো এই কথাগুলোই তোমাদের সঙ্গে, সবার সঙ্গে আমি এখানে ভাগ করে নিচ্ছি, কারণ আমাদের না এসব কথা একটু বলা দরকার, একটু ভাবা দরকার, এসব কথা নিজের জীবনটাকে সামলানো দরকার। ওই ছেলেটি জীবনকে সামলাতে পারেনি, দেখো তো, ওর রাগকে সামলাতে পারেনি, যার জন্য এরকম একটা অঘটন ঘটালো, তার জন্য সমস্ত ওর পরিবার ভুগবে। ভাবো তো কীরকম লাগে। তো সত্যি এসব কথা আমরা আমাদের মধ্যে আলোচনা করা দরকার, চিন্তা করা দরকার, ভাবা দরকার, এসব আমি কি করছি, আমার এখানে কি করা উচিত। না, অযথা রাগ করে চিৎকার করে কিছু লাভ নেই। রাগ হয় লোকের, কিন্তু যখন রাগ হবে তখন একটু চুপচাপ থাকাই ভালো। আমার তো মনে হয় যাদের মধ্যে নির্মমতা অধিক, ওরা হয়তো কি অ্যামিগডালা হাইজ্যাক নামক মানসিক সমস্যায় আক্রান্ত, যেখানে অনুভূতি গ্রাস করে ফেলে চিন্তাধারাকে। হ্যাঁ, আসলে এটা না একটা মানসিক একটা সমস্যা, এটা বুঝতে পেরেছ? মানসিক সমস্যা, আমি বুঝতে পারছি মানসিক সমস্যা, কিন্তু এটা একদিনে হয় না। এটা মানে ছোটোবেলা থেকেই মানুষের অন্তরে এগুলো আস্তে 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 গ্রো করতে থাকে। ওকে, তো এই সব সমস্যা নিয়ে না যাদের একটু রাগ টাগ বেশি, এদেরকে একটু মানে ছোটোবেলা থেকেই বাবা মা বা আত্মীয়জনেরা একটু ওকে সুন্দর করে নাম জপ করতে বলতে হয়, এটা করতে, এটা করে আদর করে, এরকম করে না ওকে আস্তে আস্তে ওকে ঠিক করে দেওয়া যায়। আসলে সমস্ত কিছু ঠিক হয় ভালোবাসাতে। তুমি যদি ভালোবাসতে শুরু করো তোমার বাচ্চাকেই হোক বা, তো ওইরকম মানুষকে যদি তোমরা যদি মানে আরও বেশি রাগী মানুষটাকে যদি আমরা মেরে পিটে সবসময় গালি গালাজ করে যদি আমরা সব সময় যদি ওর মাথাটাকে, ওর চিন্তাধারাকে উগ্র করে রাখি, তাহলে ওর উগ্রতা, ওর যে রাগ, ওটা কোনো দিনই কমবে না, কোনো দিনে কমবে না। রাগ তো একটা আগুন অন্তরের মধ্যে, তো ওই আগুনটাকে যদি আমরা আরও আগুন দিয়ে, আমরা আগুনের মধ্যে যদি রাগ মারামারি ওইসব দিয়ে যদি ওকে করার দমানোর চেষ্টা করি, তাহলে তো ও হয়তো ভয়ে সাময়িকভাবে দমে থাকবে, কিন্তু ওর ভেতরের সত্যিকার যে রাগটা, ও তো যাবে না, যাবে না, একটা সময় ওটা বেরিয়ে আসবে। তো ওর জন্য না এটা ঠিকই, মনের মধ্যে যখন অশান্তি হয় মানুষের মধ্যে, তখন চট করে মানুষের রেগে যায়। ওর জন্য না আমরা সবাই, বাড়ির সবাই, মানে আমরা যার যার সঙ্গে থাকি, আমরা না একজনে অন্যজনকে কেয়ার নেওয়া উচিত। জোসেফ স্ট্যালিন সবচেয়ে বিশেষ উদাহরণ, যে ছোটোবেলা থেকেই উগ্র পরিবেশে জীবন কাটাতে কাটাতে পরবর্তীতে নির্মমতার সীমা অতিক্রম করেছিলেন। এটা স্বাভাবিক গো সৌরভ, এটা আমি বলছি ঠিকই, কিন্তু ওই রকম পরিবেশে থাকলে না মানুষের মধ্যে ওই রাগ, ওই বিদ্বেষ, এগুলো খুব হয়ে যায় অন্তরের মধ্যে, এটা নিজের মধ্যে এসে যায়। আর সব সময় ওই মানে মারামারি বা বিট্রে করা, ঠকানো, তার সমস্ত
মানে অপোজিট দিকটা তুমি কি দেখবে? ভালোবাসা। ভালোবাসার অপোজিটটা কি? মারামারি, কাটাকাটি, এটা ওইটা, রাগ। এগুলো করলেই কিন্তু মানুষ সত্যিই অন্তরের মধ্যে এগুলো জমতে থাকে। জমতে 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 এই এরকম একটা পর্যায়ে পৌঁছে যায়। বুঝতে পেরেছ? তো আমার না খুব কষ্ট হয় জানো এগুলো দেখলে, যে কেন কেন? তো ওর জন্য ভাবি না, সবাই আসলে সুন্দর কথা, ভালো মানুষের কথা, একদম এগুলো কথা সবাই সবাইকে শোনা উচিত, সবাই শোনা উচিত। এত মানে আমি বুঝি না। কিন্তু একটা কথা জানো সৌরভ, আমার না খুব খারাপ লাগে। আমার পাশাপাশি আমি দেখি, এখনও আছে আমার পাশাপাশি পরিবেশে, যে এত রাগ, একদম পারলে মানে মেরেই ফেলে দেবে এরকম। কেন? আমি ভাবি। কিন্তু বললেও শোনে না গো। আমি না অনেক বুঝাই অনেককে, অনেককে এমনি এমনি বলি না, যারা আমার আয়ত্তে আসে তাদেরকে, এই যে এরকম এখন যেরকম বলছি আমি বুঝাই গো। যখন বুঝাই তখন বোঝে, কিন্তু কিন্তু ওই মানে হয়তো একটু কমে, কিন্তু ওই একই কাজ। ভালো লাগে না আমার এগুলো দেখলে। খুব সূক্ষ্মভাবে চিন্তা করা উচিত। আমার বাচ্চাকে আমি কিভাবে বড় করব, মানুষ করব, তার রাগটাকে আমি কিভাবে কমাবো। যদি এরকম রাগী ছেলে বা মেয়ে থাকে, সবার তো সমান না, না? তো ওকে আমি কিভাবে করব, তো একটা ভালো পরিবেশ দেব, ওকে আদর করব, যত্ন করব, ও যাতে না রাগে ওসবভাবে থাকবো, ওকে বুঝাবো, না একটা সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করব। তো ওইটা না সবার জন্য এগুলো ভাবা উচিত। আমি তোমার সঙ্গে আছি, ধরো তুমি যাতে না রাগো, তোমার যাতে রাগ না হয়, তোমার কোনটা হলে ভালো লাগে এটা আমি করার চেষ্টা করব তো, না? আর অপোজিটলি তুমি আমার সঙ্গে আছো, তুমিও আমার জন্য ভাববে, চেষ্টা করবে আমি কোনটা ভালো পাই, কোনটা ভালো পাই না। ব্যাস এটাকে বলে বুঝাবুঝি। এই বুঝাবুঝিটা যদি থাকে তাহলে তো আর সমস্যাই থাকলো না। বুঝতে পেরেছ? এইভাবে যদি আমরা যাই, আমার না খুব খারাপ লেগেছে এই ঘটনাটি। আজকে সকালবেলা উঠেই এই মানে পেপারে পেয়েছি আর কি। এত বয়োজ্যেষ্ঠ মানুষ, ভাবো তো তুমি ৬১ বছর বয়সের একজন মানুষ, তাগড়া মানুষকে মেরে একদম মেরে ফেলেছে। তুমি ভাবো তো কীরকম কষ্ট হবে তার। উনিও তো একজন কিছু মানুষের বাবা, হ্যাঁ? তুমি ভাবো তো, আমার এত খারাপ লেগেছে। আর যে মেরেছে তার কি ভালো হলো বলো তো? তুমি যেটা বললে, আসলে তো ও নিজের জীবনটাকে পুড়িয়ে ফেলল। না, ওতে তো তার তো কোনো মঙ্গল হলো না। তো আমরা এগুলো দেখে না শিখতে হবে, শেখা উচিত এগুলো দেখে। এসব ঘটনা দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করা উচিত। আমি ওর জন্য বলি সৌরভ, যে সবাইকে আমি বলি একটু জব করবে। আমারও দুঃখ হয় ওসব নির্দয়তার চরম পরিস্থিতি দেখে। সত্যি গো সৌরভ, খুব খারাপ লাগে জানো। কিন্তু দয়া বা সহানুভূতি যেন বিলুপ্তির পথে। এটা না যেন দিন দিন বাড়ছে গো। আমার সত্যি এগুলো ভাবলে খারাপ লাগে। তো এইসব কথা ওর জন্য না আমি যেখানে পাই, যার সঙ্গে কথা বলি, আমি বলি যে একটু জব করো গো। ছোটোবেলা থেকেই একটু ভালো অভ্যেস করা উচিত, একটু জব করা উচিত। তোমাকেও বলছি সৌরভ, একটু সময় একান্তে বসে না, বেশি বেশি না, তুমি এত ছোট ছেলে, তোমাকে জব করে বসে থাকো বলবো না, কিন্তু একটা সময় নিজের জন্য, নিজের অন্তরের ঠাকুরটাকে বলবে যে আমাকে শান্ত করো ভগবান। অন্তরেই তো ঠাকুর বসে আছেন। একটু জব করে ঠাকুরকে বলবে আমাকে শান্ত করো ভগবান, আমাকে সৎ পথ দেখাও। ঠাকুরের কাছে অন্য প্রার্থনা না, আমাকে এই এত বড় চাকরি দাও, ওইটা দাও, ওইটা দাও, না ওই রকম না। আমি ভাবি আমাকে সৎ পথ দেখাও, আমি যেন সবার জন্য ভালো কাজ করতে পারি, আমি যেন আমার জন্য ভালো কাজ করতে পারি। এই পথ ঠাকুরেই দেখাবে। তুমি আমার হাত ধরে রাখবে, তুমি আমাকে ছাড়বে না ঠাকুর, এইটা বলার জন্যই জব করা, আর কিছু না।
একটা সময়, একটু সময় এই উপলব্ধিটা আমাদের দরকার, এই অনুভূতিটা, এই উপলব্ধিটা আমাদের দরকার সবারই, ছোট থেকে বড়, বুড়ো অবধি। যে অনেকে ভাবে বুড়ো বয়সে জব করবে, নট এট অল, এরকম কোনো দিনই না। জবটা ছোটোবেলা থেকেই শুরু করা উচিত, বাচ্চা থেকেই শুরু করা উচিত। বাচ্চারা তো চঞ্চল, তো অত করবে না। যেই একটু সুমতি হবে, একটু বড় হবে, তখন থেকেই একটু জব করা। একটুখানি বসো বাবা, একটু বসে ঠাকুর, সকালবেলা উঠে ঠাকুরকে বলবে, ওই যে করাগ্রে বসতে। এখানে আমাদের পাশে না একটা স্কুল আছে গো, ইন্ডিয়ান কালচারের একটা স্কুল। ওরা খুব শেখায় এগুলো, যে বাচ্চাদের মানে বিছানায় উঠেই হাত দুটো একসঙ্গে করে বলবে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে শ্রী গোবিন্দম, প্রভাতে করু দর্শনম। একদম উঠেই এটা বলতে হবে, ওদের স্কুলের নিয়ম। কি সুন্দর একটা দেখো তো। তারপরে উঠবে বাচ্চা, মাটিতে পা রাখার আগে মাটিকে প্রণাম করবে, তারপর বিছানা থেকে উঠবে। এটা ওদের স্কুলের কালচার, বুঝতে পেরেছে? স্কুল থেকে ওগুলো শিখিয়েছে। তো ওরা করে। আমার এখানে উপরে একজন ছোট ছেলে থাকে, ওরা ওই স্কুলে পড়ে। তো হ্যাঁ, এক সময় আমরা সকলে ঈশ্বরের শরণাগত হই, যেমন নদীর ধারা শেষ মুহূর্তে সমুদ্রে মিলিত হয়, ঠিক তাই। হ্যাঁ, ওইটাকে না অনুভব করতে হবে, করার অভ্যেসটা একটু একটু, বেশি না। 24 ঘন্টা সময় সৌরভ, তার মধ্যে আমরা যদি ডেইলি 10 মিনিট ঠাকুরকে আমরা যদি বলি, ঠাকুর আমাকে ছেড়ো না, আমার হাত তুমি ধরে রাখবে, আমাকে তুমি কখনো আমাকে ছাড়বে না, তুমি আমাকে সৎ পথ দেখাও। এইটুকু বলার জন্য বেশি সময় লাগে না তো, এইটুকু বলার জন্য অল্প সময় লাগে। 24 ঘন্টার পর সময়ের মধ্যে আমরা যদি এই 10 মিনিট 15 মিনিট যদি ঠাকুরকে এই কথা বলার জন্য বসি এক জায়গায় নিজের সঙ্গে, তাহলে না ডেইলি যদি করি, তোমার মন, সবার মন শান্ত হবে। এরকম উগ্র হবে না, এরকম উগ্র কখনো হবে না। আমি ওর জন্য বলি যে একটু সময় বসো, একটু সময় জব করো, একটু সময়। তোমাকেও বলবো সৌরভ, জানি না তোমার কীরকম লেগে কথা ভালো লাগছে কিনা জানি না, কিন্তু আমার অন্তরের কথা বলছি। দেখো, তোমরা ছোট, তোমরা মাত্র, তোমাদের অনেকটা জীবন এগিয়ে যেতে হবে। তাতে কত ধরনের লোক পাবে, কত লোক তোমরা পাবে। আর আমার বিশ্বাস, জানো, তুমি যদি ভালো চিন্তা করো সব সময়, ঠাকুরকে যদি, ঠাকুরের শরণাপন্ন হও, তাহলে না আমার আশা, আমার মানে এটা বিশ্বাস যে তুমি কোনো দিন খারাপ লোকের দর্শন পাবে না। পৃথিবীতে তো আমার না লোককে খারাপ বলতেও খারাপ লাগে, কিন্তু আছে তো, ওরকম লোক আছে তো, এটা তো মিথ্যে না। তো এরকম লোকের দর্শন পাবে না। ওর জন্য নিজেকে এরকম একটু জপ করে, একটু ঠাকুরের নাম করে, পরিশুদ্ধ করে থাকতে হয় ডেইলি, অল্প সময়, বেশি না, 10 মিনিট 15 মিনিট। এরকম করে থাকলে না জীবনটা সত্যি সুন্দর হবে। আর সারা জীবনটাই আছে তোমাদের, ছোট ছেলে তুমি, তো আমি আশা করব তুমি বুঝবে আমার কথাটা। আমরা তো বড়, এখন বড় হয়েছে, অনেক কিছু দেখে শুনে আমরা বেশ জীবনের অনেকটাই পার করে চলে এসেছি। আমি এই বয়সে থেকে যা বলছি, এমনি এমনি বলছি না, বুঝতে পারছো সৌরভ? খারাপ পাবে না আমি বলছি বলে। আমার খুব ভালো লাগে সবাই যদি একটু সুখে থাকে, সুন্দর করে হাসি মুখে থাকে, খুব ভালো লাগে। ওর জন্যই বলি এইসব কথা। মানে ভাবি কখনো আমি কি বেশি বলে ফেলি, ওরকম লাগে। কিন্তু না, আমার অন্তর চায় যে সবাই একটু সুখে থাকুক, সুন্দর করে থাকুক, শান্তিতে থাকুক। এরকম অশান্তি দেখলে না আমার সত্যি আমার প্রাণ কেঁদে উঠে গো বাবা। যার জন্যই বলি এসব কথা। খারাপ পাবে না তুমি। আজকে আমি খালি এসব কথাই বলেছি। আসলে আমি আজকে ডিস্টার্বড হয়ে আছি ওই নিউজটার জন্য, যার জন্য এসব কথাই বলছি। বলো এখন তুমি। আমি না উল্টো পাল্টা বললাম অনেক।
হ্যাঁ, অবশ্যই প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করা উচিত। সৎ পথে নিজেকে রাখতে না ঈশ্বরকে বলবে। ঈশ্বর ছাড়া তোমাকে এটা কেউ করে দিতে পারবে না, জানো? ঈশ্বর ছাড়া কেউ করে দিতে পারবে না। ঈশ্বরকে তাই বলবে, ঈশ্বর আমাকে একদম সৎ পথে রাখবে, তুমি একদম আমাকে ছাড়বে না গো। ঈশ্বর খুব নিজের তো, তোমার সঙ্গে লেগে থাকে। আমরা যদি ওরকম করে বলি, ঈশ্বরকেই বলবে, ঈশ্বর শুনবে, সত্যি অন্তর থেকে বলবে। খুব ভালো হও সৌরভ, পড়াশোনা করো, এগিয়ে যাও, সৎ কাজ ভালো করে করো, নিজের জীবনকে সুন্দর করো, সঙ্গে তোমার চারিপাশে যারা আছে ওদের জীবনও সুন্দর করার চেষ্টা করো। এটাই আমার আশীর্বাদ। আমি সবাইকেই এই একই কথাই বলি যে প্রথম তো নিজেকে দাঁড় করাতে হবে। আরে না না, খারাপ পাবো কেন? আমারও খুব পছন্দ আধ্যাত্মিক শান্তির পথে চলা, যেখানে এক বিন্দু অশান্তি নেই। হ্যাঁ, সত্যি তাই, সত্যি তাই, একটু অশান্তি নেই ওখানে। তুমি যদি ঈশ্বর বিশ্বাস করে তুমি থাকো, তুমি সত্যি মনের আনন্দে থাকবে। মানে, আর এটা খুব কঠিন কাজ, আনন্দে থাকা খুব কঠিন কাজ, কিন্তু চেষ্টা করলে পারা যায়। আমি তো বলি, প্রথম অবস্থায় নিজেকে দাঁড় করাতে হবে, একটা ভালো কাজ পেতে হবে, তারপর নিজের জীবনকে আনন্দে রাখার চেষ্টা করতে হবে। সমস্যা থাকবে, কার নেই সমস্যা? সবার জীবনেই সমস্যা আছে, আসবে, কিন্তু তার মধ্যেই নিজেকে ওই বলে না, তুমি শুনেছো কিনা জানি না, পাকাল মাছের মতো থাকার কথা। এটা শ্রীরামকৃষ্ণের কথা। তবে আজ একটা সুখবর, আমার দিদি বিএড কমপ্লিট করে চাকরি পেয়েছেন। বা আজ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে, বা খুব খুশি, খুব ভালো লাগলো। বাহ, খুব ভালো লেগেছে। বিএড কমপ্লিট করে চাকরি পেয়েছেন আমার দিদি, খুব খুশি। তুমি আর তোমার দিদি তো, তোমরা দুজন তো। বাহ, আসলে আমি এতক্ষণ বকব করছি, তুমি কখন এই খুশির খবর দেবে? আমি সারাক্ষণ বকবক করে যাচ্ছি না, আসলে না সৌরভ, ওই নিউজটা আমাকে ভীষণ ডিস্টার্ব করেছে। আমার অন্তরটা খুব কাঁদছে গো, দুজনের জন্যই কাঁদছে, যে মেরেছে যে মরেছে, দুজনের জন্যই কাঁদছে, খুব খারাপ লাগছিল, তাই বলছিলাম আর কি। খুব খুশির খবর দিলে, দিদির আরও ভালো হোক, খুব ভালো লাগলো। সরস্বতী বিদ্যানিকেতন স্কুল, তো আচ্ছা, ওইটা কি ইয়ের স্কুল নাকি, এই যে বিদ্যাভারতীর স্কুল নাকি? আশীর্বাদ রাখবেন জেঠিমা, আমিও যেন উন্নতির পথে চলতে পারি। একদম, একদম সৌরভ। এটা কি বিদ্যাভারতীর স্কুল নাকি, সরস্বতী বিদ্যানিকেতন? সৌরভ শুনতে পেলে? বিদ্যাভারতীর স্কুল নাকি সরস্বতী বিদ্যানিকেতন? না না, পৃথক স্কুল। আচ্ছা 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 আচ্ছা, ভালো হয়েছে, ভালো হয়েছে। সরস্বতী শিশু মন্দির বলে একটা স্কুল আছে আমাদের পাশেই, আমার বাড়ির পাশেই। না না, আলাদা। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা হচ্ছে বিদ্যাভারতীর আন্ডারে স্কুলটা। তো ওই স্কুলের কথাই বলছিলাম, ভীষণ সুন্দর, মানে ওদের ইয়েটা সংস্কারটা খুব ভালো, ইন্ডিয়ান কালচারের আর কি। ওরা গুড মর্নিং এগুলো বলে না, ওরা দেখলে বলে নমস্কার, আর বলবে আচার্য বলবে, স্যার ম্যাডাম বলে না,
আচার্য আচার্যা, মানে মেয়ে হলে বা মহিলা হলে আচার্যা, আর পুরুষ হলে আচার্য। নমস্কার আচার্য এরকম বলে, নমস্কার আচার্যা এরকম বলে। খুব ভালো লাগে। গুড মর্নিং এগুলো বলে না। তো ওই স্কুলের কথাই বলছিলাম। তো ওই সরস্বতী দেখে আমি ভাবলাম আর কি, সরস্বতী শিশু নিকেতন আমাদের এই স্কুলটা, তো সরস্বতী বিদ্যানিকেতন, যে ওর জন্য ভাবলাম এটা বিদ্যাভারতীর আন্ডারে নাকি বলে। ও সরি, বিদ্যাভারতীর এই স্কুল, সরি বলতে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, নামটা দেখে বলছিলাম আমি। বিদ্যাভারতীর স্কুলগুলো আছে তো অনেক জায়গায়, এটা ওর জন্য ওই নামটা দেখে আমার লাগলো। সরস্বতী বিদ্যানিকেতন বলেছে তো, বিদ্যাভারতীর স্কুল, এদের স্কুলটাও বিদ্যাভারতীর স্কুল। এদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত আছে। তো আমি রিটায়ারমেন্টের পর, আমার পাশের একদম কাছেই বাড়িটা, এই স্কুলটা। তো আমার রিটায়ারমেন্টের পর ওরা আমাকে নিয়ে গেছে ওদের হায়ার সেকেন্ডারি ক্লাস করাতে। তো আমি 2 বছর করেছি হায়ার সেকেন্ডারি। তো তারপর আমি ছেড়েছি মানে আমার মেয়ে চাকরি পেয়ে গেছে, বাইরে যায়, তো ওরখানে চট করে যেতে হয়। তো আমি এখানে দায়িত্ব নিয়ে, হায়ার সেকেন্ডারি দায়িত্ব নিয়ে আমি চট করে চলে গেলে কি করে হবে। তো ওই ভেবে আমি মানে বলেছি আর কি, আমি পারবো না, দায়িত্বটা আমি অন্যকে দিতে চাই। তারপরে আমি ওই স্কুল, খুব সুন্দর, তখনই আমি মানে স্কুলটার ভেতরের কাহিনীগুলো জানি আর কি। হ্যাঁ, নামটা দেখে আমার লাগলো যে এটা বিদ্যাভারতীর স্কুল বলে। বিদ্যাভারতীর প্রথম ইউনিভার্সিটি এখানে গুয়াহাটিতে আছে, নর্থ ইস্টে গুয়াহাটিতে আছে, প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটি বলে। তুমি শুনেছো কি না জানি না, তোমার দিদি জানবে। প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটি, এটা বিদ্যাভারতীর ইউনিভার্সিটি। তো ওই প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর, যে ভিসি, যে উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। হ্যাঁ, বিদ্যাভারতীর স্কুলগুলোতে হ্যাঁ ভারতীয় সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়, ঠিকই আমার খুব ভালো লাগে। গুড মর্নিং এগুলো বলে না, ওরা নমস্কার আচার্য এরকম বলে, সুপ্রভাত এরকম বলে। তো এই বেশি দিন হয়নি এই ইউনিভার্সিটিটা, বিশ্ববিদ্যালয়, প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয় গুয়াহাটিতে আছে, বিদ্যাভারতীর। তোমার দিদি জানবে, দিদি ঢুকেছে তো জানবে। ইউনিভার্সিটিতে যে ভাইস চ্যান্সেলর হয়ে আছে ভিসি, যে উনি হচ্ছেন আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ আর কি। খুব ভালো খবর দিলে তুমি, ভালো লাগলো। আমি করেছি মানে 2 বছরের মতো হায়ার সেকেন্ডারিতে, রিটায়ারমেন্টের পর। ভালো লাগে ওদের মানে কাজকর্মগুলো। প্রাগজ্যোতিষপুর নাম শুনেছি, হ্যাঁ। চাউলুং সুকাফার পদার্পণের পূর্বে গুয়াহাটির নাম ছিল প্রাগজ্যোতিষপুর। হ্যাঁ। তো ওই আগের নামটাকে রেখে এই বিদ্যাভারতী ইউনিভার্সিটি করলো, প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটি। হ্যাঁ, গুয়াহাটির নাম ছিল প্রাগজ্যোতিষপুর।
তোমাদের বাড়ির পাশে কি স্কুলটা কাছাকাছি? আবারও সরি, আসলে আসামের নাম ছিল, তারপর আহোম নাম থেকে অনুপ্রাণিত হয়ে আসাম। হ্যাঁ হ্যাঁ। হুম, আসাম হলো অসম, তার ওরা তো অসম বলে, অসম। দিদি খুব খুশি না? ও স্কুলটা দূর আছে, তো বাড়ি থেকে যেতে পারবে না দিদি? বাড়ি থেকে গিয়ে ক্লাস করতে পারবে না? হ্যাঁ, খুবই খুশি, খুশি হবে তো। হ্যাঁ হ্যাঁ, সে পারবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি ভাবছিলাম ওইটা আর কি, বাড়ি থেকে গিয়ে ক্লাস করলে ভালো লাগবে তো, বাড়িতে আসবে যাবে। আমার এই স্কুলটা একদম বাড়ির কাছে, এই আমার নেক্সট গলি। তো আমিও কয়েকদিন করেছি এখানে, বেশ ভালো লেগেছে ওর জন্য আর কি। তোমার দিদি কবে পাশ করেছে বিএডটা? এবারে পাশ করেছে? হুম, হ্যাঁ এই বছরই। বাহ, পাশ করার সঙ্গে সঙ্গে পেয়ে গেল, ভালোই হয়েছে। হুম, বাবা মাও খুশি। ভালো হয়েছে। তোমরা তোমরা বাড়ির সবাই খুশি হবে তো। এখন তোমার পালা, তুমি এখন ভালো খবর দেবে, তা বাবা মা আরও খুশি হবেন। হ্যাঁ, আজ দিদিমা আসছেন রাতে। ও ভালো হয়েছে। দিদিমা কোথায় থাকেন? আশীর্বাদ রাখবেন, আমিও যেন সকলকে আনন্দ উপভোগ করাতে পারি। হ্যাঁ, পারবে পারবে। আরে ভালো হবে, তোমার তো ভালো হবেই। আমি তো ওই দিন দেখব বলে বসে আছি, সৌরভ ভালো কিছু করুক। অলোকনাথের মতো। উনি থাকেন বনমালী রোড, আর আমি থাকি, আচ্ছা, চোরবাজার শনি মন্দির রোডে। আচ্ছা আচ্ছা।
তবে জেঠিমা, আপনিও কি সম্মত যে ছাত্র জীবনে অধ্যয়ন করাই তপস্যা? অধ্যয়ন তো করতে হবে, এটা তো ঠিকই, ওইটাই তপস্যা। এটা কিন্তু ঠিক। তপস্যা বলতে তুমি কি বুঝাচ্ছ? বলে আর কি এটা কথাটা, কিন্তু এটা কিন্তু ঠিক। তপস্যা মানে কি, তুমি অধ্যয়ন করার রেজাল্ট কি বলো তো? নলেজ গেইন করা। বুঝতে পেরেছ? অধ্যয়ন করাই তপস্যা, ঠিক। নলেজ গেইন করার জন্য তুমি চেষ্টা করবে ছাত্র অবস্থায়, ওইটাই তপস্যা। তপস্যা মানে ওই একদম ওই কি গাছের নিচে বসে সাধুরা যেরকম তপস্যা করে ওই তপস্যা না। তুমি নলেজ গেইন করার জন্য তুমি চেষ্টা করবে অবিরত, অন্যদিকে মন না দিয়ে, ওইটাই তপস্যা। তো প্রথম অবস্থায় তো ছাত্রাবস্থায় তো তোমাকে করতে হবে। 25 বছর আমি ভাবতাম সংসার ত্যাগ করে সন্ন্যাসের দ্বারা ঈশ্বরের প্রাপ্তি হয়তো তপস্যা। গৌতম বুদ্ধের না, না, এই তপস্যা ওই তপস্যা না, এই তপস্যা ওই তপস্যা না গো। গাছের নিচে বসে গৌতম বুদ্ধের মতো তপস্যা করার তপস্যা না, ওইটা ওই আলাদা। তপস্যা শব্দের অর্থ হচ্ছে মনোযোগ সহকারে কিছু একটা পাওয়ার চেষ্টা করা, চেষ্টা করা, কিছু একটা পাওয়ার চেষ্টা করা, একদম মন দিয়ে চেষ্টা করা, ওইটাই তপস্যা। তাহলে ছাত্রাবস্থায় আমরা কি কি দেখব, কি চাইব? আমরা ছাত্রাবস্থায় নলেজ গেইন করার চেষ্টা করব, এমনভাবে চেষ্টা করব অন্যদিকে আমার দৃষ্টি দেওয়ার সময় নেই, মন দিয়ে চেষ্টা করব, ওইটাই তপস্যা। অধ্যয়ন করলেই তো তুমি কিছু পাবে, অধ্যয়ন না করলে পাবে কি করে? তো অধ্যয়ন করাটাই তপস্যা, ওর জন্য এই কথাটা বলা হয়েছে। বুঝতে পেরেছ? তো সত্যি তো তা করতেই হবে। তুমি যদি বসে তুমি যদি না পড়ো, অঙ্কটা যদি না করো, তুমি যদি ওই বিজ্ঞানের সূত্র যদি মুখস্থ না রাখো, না বোঝো, মুখস্থ করবে, বুঝতে হবে, তো ওর জন্য তোমাকে তো অধ্যয়ন দরকার তো। হ্যাঁ, ওইটা যদি না করো তাহলে তুমি কিভাবে তুমি এগিয়ে যাবে? ওইটাই তো। প্রথম 24-25 বছর বয়স নলেজ গেইন করার জন্য তপস্যাই করতে হবে। তপস্যাই করতে হবে। তারপর তুমি কাজে ঢুকলে, কাজ সৎভাবে করার ওইটাও এক ধরনের তপস্যা। সংসার করবে, সবাইকে খুশি রাখার চেষ্টা করবে। তুমি যেটা বললে সবাইকে যেন খুশি রাখতে পারি, এটা কজন ব্যক্তি বোঝে? আমি যেন মা বাবার মাথা উঁচু করে রাখতে পারি, এসব কথা কজনে বলে? বুঝতে পেরেছ? তো আমরা এসব কথা যদি আমরা বুঝি, ভাবি, তাহলে দেখো তোমার জীবন ভালো হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বললাম যে তোমার চারপাশে যারা থাকবে তাদের জীবনটাও সুন্দর হবে। আমাদের তো ওইটাই অবিরত চেষ্টা। আমি তো ওইটা ভাবি, আমি যেখানে থাকবো তার পাশাপাশি যারা থাকবে যতটুকু পারি আমি চেষ্টা করব ভালো রাখার। এই চেষ্টাটাই হওয়া উচিত সবার। ওইটাই। কাল সুন্দর একটা আমি ভিডিও শুনছি আর কি, এক ভদ্রলোক বলছেন, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। এক ভদ্রলোক বলছেন যে আমার কি এই যে পুরুষরা অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে, ঢোকার সঙ্গে সঙ্গে চা দাও, চা দাও বলে, একদম অফিস থেকে এত কষ্ট করে এসছি, এত কিছু করে এসছি, চা দাও, চা দাও। ঘরে কী আছে? তবে জেঠিমা, ছাত্র জীবনে পিএইচডি, পোস্ট ডক্টরাল ডিগ্রি উপরেও কি কিছু আছে? কারণ অধ্যয়ন তো আকাশের মতো অসীম। হ্যাঁ, ওইটাই। তুমি এখন দেখো, আমরা এখন যেটা আমি অধ্যয়ন করছি, আমার তো ছাত্র জীবন না। আমি তো সব সময় খুঁজি কিছু একটা নতুন শোনার জন্য চেষ্টা করি।
নতুন কিছু শেখার জন্য চেষ্টা করি। এই যে খোঁজ, এটাই তো অধ্যয়ন, আর কিছু না। শুধু এটা তো পিএইচডি, পোস্ট ডক্টরাল ডিগ্রি, এগুলোতে একটা সীমা। তো অধ্যয়ন তো অসীম, আকাশের মতো অসীম। ওই তুমি বলছো তো অধ্যয়ন তো আকাশের মতো অসীম, ওইটা হচ্ছে সীমা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমি চোখে দেখি, যেটা তুমি পিএইচডিটা দেখছো, মানে সার্টিফিকেটটা দেখছো, পোস্ট ডক্টরাল ডিগ্রি দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছ? তারপরে তো কিছু যেগুলো আছে দেখা যায় না। আমি খালি খুঁজছি, আমি খালি অর্জন করছি, চেষ্টা করছি। এটা একটা অভ্যাস এবং সুঅভ্যাস। অধ্যয়ন একটা অভ্যাস আর সুঅভ্যাস। যত জীবন যাবে, যত এখনও তো আমরা চেষ্টা করি কিছু একটা নতুন জানি, কিছু একটা সুন্দর কথা শুনি, সুন্দর একটা পরিবেশে যাওয়ার চেষ্টা করি। এই যে আমি আজকে যে বললাম অন্তর্যাত্রা বলে আমরা একটা বৈঠক করেছি। কেন করেছি? ওইখানে বসে দুটো কথা ভালো শুনবো, ভালো বলবো, একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, ওই চেষ্টা, আর কিছু না। তো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা অসীম। অধ্যয়ন করা অসীম। তো এগুলো আসলে তুমি না যদি ছোটোবেলা থেকে শুরু করে দাও, তাহলে না তুমি বস এমনি এমনি সময় চলে যাবে, তোমার ভাবতেই খারাপ লাগবে বা তুমি থাকতেও পারবে না। তুমি কিছু একটা করবে, স্বাভাবিক, এটা অভ্যাস। এর উপরেও কিছু আছে। তুমি যদি করতে চাও, কিছু তো আছে, কিন্তু বললাম তো এটা একটা একটা অসীম একটা ধারণা, এই যে অধ্যয়ন করা। আমরা এখন যেগুলো করছি, আমরা তো পিএইচডির জন্য করছি না, কোনো ডিগ্রির জন্য করছি না। এটা আমার অন্তরকে খুশি রাখার জন্য করছি। বুঝতে পারছো? এটাই, এটা একটা তৃষ্ণার মতো। অধ্যয়ন একটা তৃষ্ণার মতো। যত করবে তত যেন সেই তৃষ্ণা আরও বেড়ে যাবে। আর ওইটাই, এইটা যদি হতে পারে একজনের জীবনে, তা তো অনেক ভালো কথা গো। আমি ভাবি আমার চারদিকে কত বই আছে, আমি পড়তেই পারছি না। আমার অন্তরে খুব হয়, খেদ হয় যে ইসরাম কত বই আছে, আমি তো পড়তে পারি না, এতগুলো পড়া তো সম্ভবও না। এরকম লাগে। তুমি গীতাটা পড়বে গো সৌরভ, গীতা পড়বে। গীতা হচ্ছে জীবন দর্শন, তোমার জীবনটাকে একদম সুন্দর করে চালিয়ে নিয়ে যাবে গীতা। এগুলো তো ডিগ্রি আছে, ডিগ্রি তো আছেই, কিন্তু তোমার করার ইচ্ছে মানে পিএইচডি, পোস্ট ডক্টরাল ডিগ্রি করো 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 করো। তারপরে তো কাজে ঢুকতে হবে, কাজে না ঢুকলে হবে না। না কাজেও তো করতে হবে। আমার আসলে মনে হয় ছাত্র জীবনেই সবচেয়ে আনন্দের, কারণ আহরণের সীমা নেই এবং বৈচিত্র্যময় ছাত্র জীবন। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক, সত্যি ছাত্র জীবনেই একদম আনন্দের সময়, সত্যি। আর তুমি যদি ওই ভাবো, তাহলে নিজেকে সবসময় ছাত্র করেই রাখবে। হ্যাঁ, ঠিক কাজ জয়েন করতে হবে। হ্যাঁ, জয়েন তো করতে হবে, একটা কাজে তো ঢুকতে হবে না? কারণ জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য তো ওইটাও করতে হবে, টাকাটাও তো দরকার। ওর জন্য বলছি।
আর ছাত্র জীবন যদি তোমার ভালো লাগে তো নিজেকে সবসময় ছাত্র করে রাখো, ভাববে আমি ছাত্র। জেঠিমা আশীর্বাদ রাখবেন যেন এই ছাত্র জীবন সমাপ্ত না হয় আমার। হ্যাঁ, বললাম তো তুমি ওই নিজেকে ছাত্র করে রাখবে। আমি খুব ভালো পাই যে সারা জীবন যেমন যেন আমি পড়তে পারি, এরকম এরকম আমার আমার ব্যক্তিগত মত। তারপর তারপর একটা সময় তো শেষ করতেই হয়, বলো তো। আমি পড়াশোনা করেছি, চাকরি করেছি, তারপর তারপর আমি ধরো এটা ওটা করেছি, শিখেছি, পড়েছি। তারপর আমি যখন লেখা শুরু করলাম, লেখা শুরু করেছি ইউনিভার্সিটি থেকে, ধরো তো। কারণ অধ্যয়নের আনন্দই আলাদা। হ্যাঁ, যেখানে না আছে কোনো ঈর্ষা, হ্যাঁ, না কোনো রাগ, না কোনো দুঃখ। একদম ঠিক। তো আমাকে জিজ্ঞেস করে যে তুমি রিটায়ারমেন্টের পর কি করো। আমি বলি আমার যে কত কাজ, আমার যে কি ভালো লাগে এগুলো করা। এই যে ধরো লাইভ করছি, তোমার সঙ্গে দুটো কথা বলছি, আমি আমার চ্যানেলের কাজ করি, তার ওখানে আমি লেখি আমার ভাষায়, নিজের ভাষায় লিখি, লিখে ওগুলো দিই তা ওখানে। তো এটা তো আমার একটা কাজ, একটা উদ্দেশ্য নিয়ে আমি কাজগুলো করি। তো ওইগুলো করার জন্য আমাকে চিন্তা করতে হয়, পড়তে হয় অনেক, ঠিক আছে। তো এই যে পড়াটা আমি এখনও রেখেছি, বুঝতে পেরেছি। কী করে এটাকে লিখবো, কী করে করলে ভালো হবে। আমি ডেইলি কিছু না কিছু লিখি, বুঝতে পেরেছ। তো কিছু না কিছু যখন লিখবো তো আমি চিন্তাও করব, পড়বো, বুঝতে পেরেছ। তো আমি নিজেকে ওইভাবে রাখছি। তো তার মানে তুমি যদি চেষ্টা করো তাহলে সারা জীবন ছাত্র হয়ে থাকবে, তাতে কোনো আপত্তি নেই। এটা তোমার নিজের ইচ্ছার উপর। তো ওর জন্য না আমার আমার সত্যি সময়ই থাকে না, যে কত কাজ এরকম মনে হয়। মানে কাজগুলো করে কখন আমার নিজের দৈনন্দিন যেগুলো কাজ, ওগুলো তো করতেই হবে। ওগুলো করার পর আমি কখন একটু পড়বো, কখন একটু লিখবো, কখন একটু ভাববো, এরকম লাগে। ওর জন্য না কোনো সময় আমার খালি থাকে না। আর তার জন্য অন্য খারাপ চিন্তা করার বা অন্য কিছু করার সময়ই নেই। তুমি যে বলছো না কোনো ঈর্ষা, না কোনো রাগ, না কোনো দুঃখ, আমারও তাই। তো এটা করতে পারলে না, হ্যাঁ, ইচ্ছাই এগিয়ে যাওয়ার চাবিকাঠি। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেও একটা লিখেছি। তুমি তো জানোই বোধহয় আমার মাতৃভাষা বিপন্ন ভাষা, বুঝতে পেরেছ। বিপন্ন ভাষা কেন হয়? বিপন্ন ভাষা কেন হয়? ভাষা একটা যখন বিপন্ন হবে তখন ওই ভাষা বলার যারা লোক, তারা যদি ওই ভাষাটাকে মানে বলতে না পারে, লিখতে না পারে, পড়তে না পারে, তাহলেই তো ভাষাটা বিপন্ন হয়ে গেল। আস্তে 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 হতে হতে ওই বিপন্ন ভাষা মৃত্যু হবে। এটা হচ্ছে যে কোনো ভাষার মানে ভবিষ্যৎ বা মানে ভাষারও তো একটা জীবন আছে। যাই হোক, তো আমাদের ভাষাটা হচ্ছে বিপন্ন ভাষা।
তো আমি এখন যেটা চেষ্টা করছি, আমি বলছি যে এই বিপন্ন ভাষাকে যদি আমরা আমরা মানে ইয়ে করতে পারি, জীবন দিতে পারি, জীবন যদি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমরা সবাই চলুন একসঙ্গে হই, আর এই ভাষাটাকে আমরা চর্চা করি, এই ভাষাটা আমরা বলি, লিখি, তারপর এই ভাষাটা আমরা পড়ার চেষ্টা করি। বুঝতে পেরেছ? তো অনেকে প্রশ্ন করে যে এই ভাষাটা তো ধরো বাড়িতে বলি সবাই বা এতে বলি, কিন্তু বাড়িতে সবাই যদি বলে তাহলে তো আর কোনো চিন্তাই নেই, কিন্তু যারা বাইরে থাকে, যেমন ধরো আসামে, এখানে আমার মাতৃভাষা বলার মতো লোক কেউ নেই, আমার বাড়িতে আমি বলি। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সেই মহাভারত কাল থেকে চলে আসছে, এই ভাষার সুরক্ষা অতি প্রয়োজন। তো হ্যাঁ, তোমাকে ধন্যবাদ জানাই। তো আমার বিশ্বাস যে আমরা যে ভাষাটা বিপন্ন হয়েছে, সে ভাষাটাকে আমরা যদি মানে বাঁচিয়ে তোলার চেষ্টা করি, তো চলুন আমরা সব একসঙ্গে হয়ে সৎ চিন্তা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কেন হবে না? আমি আজকেও লিখে আমি পোস্ট করব আজকে, যে চলো আমরা সবাই একসঙ্গে হই। আর আমার বিশ্বাস এই বিপন্ন ভাষা একদিন বেঁচে উঠবে, এটা আমার বিশ্বাস। আর আমি সেই দিন দেখব বলে মানে ওয়েট করছি, কিন্তু সেই দিন আসবেই, এটা আমার বিশ্বাস। আমি লিখেছি আজকে। তো যাই হোক, তো এসব কথা আমরা যদি চিন্তা করি, চেষ্টা করি, তাহলে না ওই খারাপ চিন্তা আসে না তো মাথায়। বুঝতে পেরেছ সৌরভ? ওর জন্য নিজেকে ছাত্র করে রাখাটাই মানে প্রধান কাজ। আমরা যদি নিজেকে ছাত্র করে রাখি, তাহলে ওই তোমার কথাটাই হবে, না থাকবে কোনো ঈর্ষা, না থাকবে কোনো রাগ, না থাকবে কোনো দুঃখ। একদম। ওর জন্য অধ্যয়নের আনন্দই আলাদা, এসব চিন্তা করার আনন্দই আলাদা। আর না, তুমি খুব সুখের মানে হ্যাপি থাকবে সব সময়, সুখী থাকবে সব সময়, খুব সুখী থাকবে। আমি তো ওই চেষ্টা করি যে সুখী থাকার সব সময়। সুখটা আমার নিজের হাতে, সুখটা তোমার নিজের হাতে। তোমার এখন তুমি ছাত্রানাং অধ্যয়নাং তপস্যা, যদি তুমি ওইটাকে তুমি যদি করো, তাহলে তো তুমি সুখী, কারণ তার রেজাল্ট তো ভালো হবে। আর যখনই রেজাল্ট ভালো হবে তুমি সুখী। বুঝতে পেরেছ? তার মানে তোমার সামনে যে কাজ আছে, তোমার চোখের সামনে, তোমার সামনে যেটা, জীবনের সামনে যেটা কাজ আছে, ওই কাজ যদি তুমি সৎ মনে সৎ পথে থেকে করো, তাহলে তুমি সুখী। তো সুখটা তোমার হাতে না? বলো। তুমি একার কথা বলছি না, সবার কথা। তোমার সামনে যে দায়িত্ব আছে, তুমি যদি সেই দায়িত্ব পালন করো, তাহলে তুমি সুখী। ওইটাই তো, সুখটা তোমার নিজের হাতে। আর আমরা ভাবি সুখী আমাকে কেউ করে দেবে, আমার বর আমাকে সুখী করে দেবে, আমার মা আমাকে সুখী করে দেবে, আমার বাচ্চা আমাকে সুখী করে দেবে, আমরা ভাবি। একটা কথা বলি, আমি যে আসলে ঢাকাইয়া ভাষার লোক, আমাদের ভাষার অনেক শব্দ আপনাদের বিষ্ণুপ্রিয়া সমাজের শব্দাবলী থেকে গ্রহণ করা। আমি যখন প্রথম বিষ্ণুপ্রিয়া ব্যক্তিদের মাতৃভাষা শুনেছি, আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, আসলে কি, এই দেখো, এটা একটা সুন্দর টপিক তুমি উত্থাপন করলে। কোনো ভাষাই মানে অরিজিনাল না, মানে আমার আমার বলাটা দ্বারাও আমি এইভাবে বলি, প্রত্যেক ভাষার সঙ্গে অনেক একটা ভাষার মিল থাকবেই। বুঝতে পেরেছ? এটা সব ভাষার সঙ্গে সব ভাষার কিছু না কিছু মিল থাকবে। আর যে এরিয়াতে আমরা থাকি, ওই এরিয়ার ভাষাগুলোর মধ্যে মিল থাকবে।
তুমি ওই কথা বলছো? আমি ওই ইয়েতে কি বরপেটা গেছি। ওইখানে গিয়ে দেখি ওদের ভাষার সঙ্গে আমাদের কিছু কিছু শব্দ মিল। তা আমি তো অবাক হয়ে গেছি তোমার মতো। আমি তো অবাক হয়ে গেছি, এটা কী করে হয়? যেমন ধরো ওই ওই আব্রা আব্রা মানে পোকা, ওরা বলে আব্রা, আমরা বলি আবারা। আবারা মানে বোকা, এই বোকা ছেলে, এই আবারা, এরকম বলি। ওরা বলে আব্রা, আব্রা লড়া, ছেলে মানে লোড়া। শব্দটা দেখো কিভাবে মিলেছে, কোথায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর কোথায় এখানে ওরা। তুমি ভাবো তো কীভাবে মিলে গেছে। আর তোমাদের ওই যে বলছো তোমাদের ঢাকাইয়া ভাষার সঙ্গে মিলে গেছে কিভাবে। আসল কথাটা কি জানো? আসল কথাটা হচ্ছে অরিজিন। আমাদের অরিজিনটা সমান। তুমি অবাক হবে, আমি একটা কাজ করছি আর কি, আজকে একটু করলাম। আমি একটা মহিমা, কাকিমা, হ্যাঁ ভালো আছে মহিমা? হ্যাঁ কেমন আছেন? ভালো আছি আমি, তুমি ভালো আছো? তুমি সেদিন এসছিলে, স্যার আর দিদি কেমন আছেন? স্যার আর দিদি ভালো আছে গো। তুমি সেদিন এসছিলে, আমি দেখতে পাইনি, আমি একটু কোথাও গেছিলাম, আর মানে একটু দূরে এসে দেখি তুমি করে গেছো, এই কমেন্ট করে গেছো। হ্যাঁ ভালো আছি, লাইক ডান, ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ আমি এসছিলাম, হ্যাঁ তো এসে দেখি আরে মহিমা এসছে। কিন্তু আপনারা তো আর্য, আর আর্য থেকে অনার্যদের সংস্কৃতির উৎপত্তি। হ্যাঁ আমাদের না অরিজিনটা সমান তো সৌরভ, অরিজিনটা আমাদের সংস্কৃত, যার জন্যই শব্দগুলো মিল আছে। আর কাছাকাছি পাশাপাশি থাকার জন্য একটার সঙ্গে একটা মিল থাকবেই একটু একটু, ওইটাই হচ্ছে ঘটনা। অরিজিনটা আমাদের সংস্কৃত। হ্যাঁ কাকিমা, কিন্তু আপনি ছিলেন না। হ্যাঁ আমি না কাছেই ছিলাম আসলে, ওই মানে একটুখানি গেছিলাম আর কি, তখনই হয়েছে, অল্প সময়। এসে দেখি তুমি ইয়ে করেছো। আচ্ছা হ্যাঁ, তারপরে আমি তো জানি না তুমি চলে গেছো বলে, তারপরে আমি না বলছি তোমার সঙ্গে কথা বলছি, তারপরে দেখি কোনো রেসপন্স নেই, তখন বুঝতে পেরেছি ওর ভিতর তুমি ওই ইয়ে করছিলে, কমেন্ট করছিলে, আমি কিছু বলছিলাম না বলে তুমি হয়তো একটু বলে চলে গেছো। আপনার শরীর কেমন? আমি ভালো আছি, আমি ভালো আছি মহিমা। বাড়ি থেকে সবাই কেমন আছে? মা ভালো আছে? দাদার শরীর ঠিক আছে? হ্যাঁ কাজে ছিলাম, দেখলাম আপনি নেই। হ্যাঁ তো আমি আমি বুঝতে পেরেছি। দাদা এখন ভালো পেয়েছেন? মা দাদা সবাই ভালো আছে কাকিমা। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগলো তোমাকে দেখে। সেদিন আমার খুব দুঃখ হচ্ছিল, ইসরাম মহিমা এসছে, আমি বুঝতে মানে কথা বলতে বলতে তুমি এরকম কমেন্ট করছো, আমি ছিলাম না তখন, একটুখানি চলে গেছিলাম, জবে ছিলাম, তাই বেশি টাইম দিতে পারিনি। হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি, তুমি আসলে আমার রেসপন্স না পেয়ে তুমি চলে গেছো, তো উপায় নেই। হ্যাঁ সৌরভ, এ হচ্ছে আমার মহিমা। আমার সঙ্গে এতক্ষণ সৌরভ কথা বলছিল। সৌরভ হচ্ছে শ্রীভূমি জেলার থাকে আর কি, সৌরভ দাস। হ্যাঁ ওই যে সৌরভ দাস, ইনি হচ্ছে মহিমা, কলকাতা থেকে। মহিমা আমার মেয়ে, ছোট্ট মেয়ে এটা আমার। আমাকে কাকিমা বলে ডাকে। আর সৌরভ আমার ছোট্ট ছেলে, এও আমাকে জেঠিমা বলে ডাকে। হ্যাঁ কাকিমা, জবে ছিলাম তো তাই কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, হবে। কিন্তু আপনাদের অস্তিত্ব সেই মহাভারতের কাল থেকে, সেই শান্তনু রাজার সময়কালে, কিন্তু আমাদের খুব বেশি হলে অশোক রাজার সময় থেকে হবে, যারা উত্তর ভারত থেকে পূর্বের দিকে স্থানান্তর হয়েছিল। হ্যাঁ ওই মানে ওইগুলো একদম, এগুলো তো বলেই
হ্যাঁ, আচ্ছা, দেখলাম। এই হচ্ছে আমাদের সৌরভ। এও ছোট স্টুডেন্ট, সে পড়াশোনা করছে। তো মহিমা তো দিদি হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার মহিমা দিদি, হ্যাঁ, কেমন আছেন? মহিমা থেকে, কলকাতা থেকে। সৌরভ শ্রীভূমি জেলা থেকে। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলে জিজ্ঞেস করছে মহিমা। কাকিমা ক্যামেরা অফ কেন? আসলে কি, উম, আমি না এই বিকেলের লাইভটা আমি ক্যামেরাটা অফ করে রাখি, আর সন্ধ্যাবেলা ক্যামেরা অন করে করি। সন্ধ্যাবেলা মানে আমি 7:30টায় আবার বসি, 7:30টা থেকে বসি, 1 ঘন্টার মতো থাকি। তো তখন ক্যামেরা অন রাখি। এই বিকেলটা আর ক্যামেরা অফ করে রাখি, ওইটাই আর কি, আর কিছু না। ভালো আছি গো, ভালো আছি, চিন্তা করবে না। তুমি ভাবছো কাকিমার শরীর খারাপ নাকি? না গো, না। আচ্ছা কাকিমা, হ্যাঁ, সৌরভ কি বলছে? আর বিষ্ণুপ্রিয়া সমাজের থেকে অনুপ্রাণিত হয়ে বেশিরভাগ ঢাকাইয়া বাঙালিদের পূর্বপুরুষ বৈষ্ণব মত গ্রহণ করেছিলেন। ও হ্যাঁ, হ্যাঁ, বাহ, তুমি সুন্দর একটা কথা আমাকে বললে, ভালো লাগলো। হ্যাঁ, আমরা তো বৈষ্ণব। হ্যাঁ মহিমা দিদি, আমিও ভালো আছি, সৌরভ বলছে। তুমি একটা সুন্দর এটা কথা বললে, আমি না জানতাম না এই কথাটা। আমরা বিষ্ণুপ্রিয়া তো অনেক আগে থেকেই বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুর বৈষ্ণব। আচ্ছা সৌরভ, হ্যাঁ, মহিমা বলছে, আচ্ছা সৌরভ, হ্যাঁ, ভালো লাগে তোমাদের এরকম পরিচয় করিয়ে দিতে পারলেও আমার ভালো লাগে। আসলে পৃথিবীর সবাই তো আমরা আপন, না? তো সবাই সুন্দর করে থাকি, সুন্দর করে কথা বলি, ভালো লাগে আমার। লাইভে অনেক সময় উল্টোপাল্টা লোক আসে না তা না, কিন্তু ওদেরকে আউট করে দিলেই হলো। Everyone please like, share and subscribe to our channel. Double tap on the screen to like the stream. Thank you, মহিমা। তুমি সুন্দর করে বলো এরকম। পশ্চিমবাংলার বাঙালিদের কথা জানি না, কিন্তু ঢাকাইয়া আর সিলেটি ভাষা বাঙালিদের অনেক শব্দাবলী এবং সংস্কৃতি অনেক ক্ষেত্রে মিল রয়েছে। হ্যাঁ তো, এবং আর্য থেকেই অনার্যদের সংস্কৃতির উৎপত্তি। হ্যাঁ তো, আসলে মানুষ তো মানে একজনেরটা আরেকজন, আরেকজনেরটা আরেকজন, ওইভাবেই তো প্রভাবিত হয়, ওইভাবেই তো মানে মিল। ওর জন্য না তুমি মিল পাবে সব জায়গায়, সব ভাষাতে। তুমি সাউথ ইন্ডিয়ান ভাষা গিয়ে দেখো, ওদের সঙ্গে কত মিল আছে, কারণ সংস্কৃত তো, অরিজিনটা তো সংস্কৃত, মিল আছে গো। ওদের সঙ্গেও আমাদের শব্দের মিল আছে, তাহলে কি করে হলো বলো তো? নিশ্চয় অরিজিন হবে, অরিজিন মিল আছে। আজকে তুমি কি বলবে, আজকে না আমি একটা ইয়ে করছি, একটা ছোট্ট একটা বই আমি ট্রান্সলেট করছি, ঠিক আছে? শুরু করেছি আজকে। হ্যাঁ, ওইখানে গিয়ে দেখি বইটা না এতে লেখা, ব্রজবুলি এবং সংস্কৃতে লেখা বইটা। ওকে, তো আমি ওখান থেকে আমার ভাষাতে করার চেষ্টা করছি। এখন শব্দগুলো তো বেশিরভাগই সংস্কৃত, তো আমি আর ওগুলো সংস্কৃত, তো আমরাও সংস্কৃতের শব্দ ব্যবহার করি, তো ওইগুলো আর কি আমাদের ভাষায় করব? খালি রো, আ, ই এগুলো একটু আলাদা করে দিলে শব্দটা, মূল শব্দ কিন্তু একই থাকছে।
কারণ এটা চেঞ্জ করার, পরিবর্তন করার জায়গাই নেই। পাণ্ডুপুত্র অর্জুন পানি গ্রহণ করে, হ্যাঁ, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার, এই বিষয়ে ঠাকুমার কাছে শুনেছিলাম ছোটোবেলাতে। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। এগুলো আমরাও ওইভাবে শুনেছি। তো ওইটাই আর কি। তো এতদিনের পুরনো কালচার, এটাকে এভাবে তুমি ভাবো তো, আমার না খুব খারাপ লাগে। ওর জন্য না আমি এগুলো কাজ করার চেষ্টা করি আর কি। সম্পূর্ণ পূর্ব ভারতে আপনাদের ইতিহাস সবচেয়ে সমৃদ্ধশালী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওর জন্য না আমার ভীষণ খারাপ লাগে যে এত এত মানে বিয়ে একটা পুরনো একটা ইতিহাস, পুরনো একটা জাতি চলে যাবে। ভাষা না থাকলে তো জাতি শেষ, হারিয়ে যাবে। তো আমার ওইটা খুব খারাপ লাগে। তো আমি খুব চেষ্টা করছি, আমি না, আমি বলে শুধু বলছি না, আমাদের অনেকেই চেষ্টা করছেন, জানি না পরে কি হয়। তো আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি, আমার প্রাণ, আমার মন যা বলে তাই করি, তাই করার চেষ্টা করি। মহিমা এসে চলে গেল। তো ও আসে এরকম করে, চট করে আসবে, ধূমকেতুর মতো আসবে, এসে কিছু কথা টথা বলে চলে যাবে। আসে, মেয়েটা খুব মিষ্টি মেয়ে। ওই ও কাজ করে, তো তো ওই বললো যে কাজে আছি তো তাই বেশি কথা বলতে পারছি না। ভালো লাগে, আজকে তোমার সঙ্গে অনেক কথা হলো, ভালো লাগলো গো। আসলে হ্যাঁ, কিন্তু বিষ্ণুপ্রিয়া সমাজ সর্বদা নিজের অস্তিত্বে থাকবে, কেননা এই সমাজের না আদি আছে না অন্ত। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি না ভাবি আর বলিও যে অনেক রিসার্চ করতে হবে, রিসার্চ দরকার আমাদের এই এগুলো ভাষা বা এগুলোর জন্য। আমার মেয়েকেও তাই বলি যে রিসার্চ কর একটু এর উপর। তো আমার তো হচ্ছে কি, আমি এখন আর ওইসব দিয়ে রিসার্চ করার সময় আমার কোথায়। আমি আমার এগুলো দিয়ে লেখা টেখাগুলো করি। তো এসবে বেশি মানে মন দিচ্ছি আর কি, রিসার্চের উপর না। তা আমি ইয়াং জেনারেশনকে বলছি যে তোমরা রিসার্চ করো এর উপরে। আমার মেয়েকেও তাই বলছি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের উপর রিসার্চ করো। ও খুব ইন্টারেস্টেড, জানি না কি করবে, করবে হয়তো। তো এগুলো খুব দরকার। শুরু করেছে, কিন্তু অনেকেই শুরু করেছে, কিন্তু কোথায় জানি না কি হবে গিয়ে আলটিমেটলি। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি চেষ্টা করে কেন হবে না। কেন ভালো হবে না? আমিও ভাবি, তোমার মতোই আমি ভাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সর্বদা অস্তিত্বে থাকবে। হ্যাঁ, খুব ভালো লাগলো এটা শুনে। কারণ আমার মন খুব কাঁদে গো এগুলো ভাবলে। তো তবু আমি আশা ছাড়ি না, আমি বলি যে হবে, একদিন ভালো হবে। সবাই এগিয়ে এসো, সবাই কাজ করো, তাহলে কেন হবে না, ভালো হবে, এরকম বলি। পশ্চিমবাংলার মানুষ বলেন এসো, আপনারা যেমন বলেন আহো। হ্যাঁ, আমাদের ঢাকাইয়ারাও আগে বলতেন আহো। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজে শুনেছি। বা, এটা তো নতুন একটা পেলাম।
হ্যাঁ, আমরা বলি আহো, এসো। আচ্ছা, বাহ! একটা সেন্টেন্স বলো তো ঢাকাইয়া। আমরা তো ওই এই বাংলা তো আমি এইভাবেই জানি, এটাই জানি। আর সিলেটিটা একটু একটু শুনেছি, কিন্তু আমি অত বেশি ভালো জানি না, বলতে পারি না। কই গেছোস বা, এরকম এরকম করে বলে তো, একটা সুর লাগিয়ে বলে তো। কই যাইত্রাই বা, এরকম এরকম বলে। তা আমি তো অত ভালো জানি না, কিন্তু একটু আলাদা। যাইত্রাই আইত্রাই এরকম করে বলে। মন তো আমারও দুঃখের হয়, কারণ আমার বড় দাদু অর্থাৎ দাদুর বাবা ভুবন মোহন দাসের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জতে ছিল। ও হ্যাঁ, 1930 সালে ওখান থেকে সহপরিবারে আচ্ছা আসামে স্থানান্তরিত হন। আচ্ছা, সত্যি গো খারাপ লাগে এগুলো ভাবলে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি তো এখনও আছে আমাদের ওইখানে মানে বাংলাদেশে এখনও অনেকে আছে। আমরা অবশ্য এদিককারই লোক। তো কোথায় যাচ্ছেন, কিন্তু ঢাকাইয়া ভাষায় বলবে কই যাইতেছো। ও আচ্ছা, হ্যাঁ এটা শুনেছি। হ্যাঁ, কই যাইতেছো, যাইতাছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইতাছো খাইতাছো, হ্যাঁ এরকম শুনেছি এগুলো। ঢাকাইয়া, নোয়াখালী, নোয়াখালী ভাষাও তো আলাদা একেবারে। নোয়াখালী আমি শুনেছি। ও যাইতাছো খাইতাছো এটা ঢাকাইয়া নাকি? আর সিলেটিটা আলাদা। কই যাইত্রাই বা, কই যাইত্রাই বলে নাকি সিলেটিতে। অনেক ভাষা গো। আমাদের বাড়ি আসেন, ঢাকাইয়া ভাষায় বলা হবে আমাগো বাড়ি আহেন। ও আচ্ছা, হ্যাঁ সেটাই ঢাকাইয়া। আচ্ছা, যাইতাছো খাইতাছো, আচ্ছা ওইগুলো ঢাকাইয়া। হুম, আহেন, আহেন বলে না আমাদের বাড়ি। আমাগো বাড়ি, আমাগো, হ্যাঁ আমাগো বাড়ি আহেন। হ্যাঁ হ্যাঁ, কই যাইত্রাই সিলেটি, আচ্ছা হ্যাঁ আমি শুনেছি সিলেটিতে বলে কই যাইত্রাই। ওই দেখো যাইতাছো, যাইত্রাই, যাচ্ছ, কত মানে যত সবই আছে। যাইতাছো, যাইত্রাই, যাচ্ছ, কোথায় যাচ্ছ, ওই আর কি। কই যাইতাছো, কই যাত্রা, কই যাইত্রাই, ওই তো ভাষা তো ওই রকমই। আসলে না একটা অঞ্চলের একটা প্রভাব থাকে তো, এক একটা প্রভাব, এক একটা অঞ্চলের প্রভাব, এগুলো থেকেই হয়। দেখো জ শব্দটা কিন্তু, জ অক্ষরটা কিন্তু সবারই আছে। আমার ঠাকুমার বাবা লালমোহন দাসের বাড়িও সেখানে বিক্রমপুর নারায়ণগঞ্জ, কিন্তু ঠাকুমার জন্ম সিলেটের হবিগঞ্জে। সত্যি গো খারাপ লাগে ভাবলে। মন তো কাঁদে বলো, দুঃখ তো হয়, নিজের বাড়ি ভিটে মাটি ছেড়ে আসা। ওইটাও তো ভারতেই ছিল এক সময়।
কিন্তু আজকাল যা জঘন্য পলিটিক্স এটা নিয়ে, ওই ওই দিকটাও তো ভারতেই ছিল। খারাপ লাগে সত্যি। আর যেটা হয়েছে হয়েছে, চুপচাপ থাকো না, এগুলো নিয়ে মারে কাটাকাটি কেন? আসলে খারাপ লাগে পুরোনো দিনের কথাগুলো শুনলে, সত্যি সত্যি খারাপ লাগে, খুব খারাপ লাগে। কিরকম লাগবে বলো তো নিজের বাড়ি ছেড়ে যাওয়া? তাও ইচ্ছে করে না, জোর করে, মানে জোর করে যাওয়া, ইচ্ছে করে এমনি এখান থেকে ওখানে চলে গেছি বললে কিছু না, কিন্তু কেউ জোর করে আমাদেরকে পাঠিয়ে দেবে বা আমরা করব, চলে আসব, খারাপ লাগে তো। হ্যাঁ, জোর করেই তো পাঠিয়ে দেয়, যেতেই হবে, বাধ্য হয়ে চলে আসা। ভাবো তো কীরকম লাগে বাবা, নিজের বাড়ি বলে এতদিন ছিলাম, তো বাধ্য হয়ে আমরা সব ছেড়ে ছুড়ে চলে আসবে, কীরকম কষ্টকর ভাবো। আমরাও মানে একদিন ওরকম করে মণিপুর থেকে চলে এসেছি, তুমি ভাবো আমরা না আসলে কি হবে, আমার পূর্বপুরুষেরা এসছে এদিকে। কিন্তু বড় দাদুকে ধন্যবাদ জানাই যে উনি এসে গিয়েছিলেন, না হলে আজ আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। ঠিকই ঠিকই বলছো, যদি ওই ওটা ভালোবেসে যদি এখানে থাকতো তাহলে তো অস্তিত্বই থাকতো না। সত্যি কীরকম অবস্থা। মণিপুর খুবই সুন্দর স্থান, বিশেষ করে সেখানকার ফুল বাজার। সমস্যা হলো প্রতিবেশী বার্মা নিয়ে, হ্যাঁ তো ওই তো এখনও তো সমস্যা আছে। দেখো তো মণিপুরে ভীষণ সমস্যা।
মণিপুরে গেছিলে তুমি? বিষ্ণুপ্রিয়া সমাজ খুবই সমৃদ্ধশালী এবং শিল্পীরা তো দুঃখের বিষয় শিল্পীদেরকে সকলেই যেন আঘাত করে। হ্যাঁ, এটা তো ঠিকই। হ্যাঁ তো, আসলে না জীবনটা যুদ্ধ গো, যুদ্ধ করেই বাঁচতে হবে। না না, আমার পিসি গিয়েছিলেন, ওনার ফটোগুলোতে দেখেছিলাম দারুণ সুন্দর সেখানকার পরিবেশ। হ্যাঁ, আমি গেছি একবার। আমি, মা, আমাদের ফ্যামিলি আমরা গেছি, কিন্তু বিপজ্জনক হলো হ্যাঁ, বার্মা বর্ডার এলাকাগুলো ভীষণ বিপজ্জনক, এখন তো যাওয়াই যাবে না, বাইরের তো যাওয়াই যাবে না এখন। যারা আসা যাওয়া করে ওরা সব প্লেনে, কারণ বর্ডার এরিয়াতে ভীষণ মানে অবস্থা খারাপ। জানি না গো, ভীষণ খারাপ লাগে ওদের কথা ভাবলে। কোনো শান্তি নেই, কখন কাকে মারবে তার কোনো ঠিক নেই। ভীষণ অশান্তি। আমরা একসময় ওখান থেকে চলে এসেছি, ভালোই হয়েছে এখন ভাবলে। খারাপ লাগে, নিজের অরিজিনাল জায়গাটা ছেড়ে এসেছি। আমি যখন গেছি আমার বিষ্ণুপুর দেখে আমার এত মন খারাপ লাগছে, চোখে জল এসে যাবে এরকম, কান্না পেয়ে যাচ্ছিল। কারণ ওই মাটি ওই দেশে তো আমাদের পূর্বপুরুষরা থাকতো, আর মেইতেই সমাজের মানুষরা খুবই হসপিটেবল, অতিথিদের খুবই আপ্যায়ন, হ্যাঁ তো খুবই আপ্যায়ন করে। বিষ্ণুপুর দেখে আমি একদম ভাবুক হয়ে গেছিলাম। এইসব জায়গা তো আমার পূর্বপুরুষেরা থেকেছে, আমাদের পূর্বপুরুষেরা চাষ করেছে, এরকম লেগেছিল, খুব খারাপ লেগেছিল ওই জায়গাটা যখন দেখেছি। বিষ্ণুপ্রিয়াদের জায়গা যেগুলো, তো আর কি করবে, উপায় নেই, এখন যেটা আছে এভাবেই থাকি। কিন্তু আমার ইচ্ছে যে ভাষাটা যাতে নষ্ট না হয়, আমরা যেন আমাদের পরিচিতি নিয়ে বাঁচি, ওইটাই আমার ইচ্ছে। যেখানেই থাকি যেন আমরা নিজেদের পরিচয় নিয়ে বাঁচি, ওইটাই। ওখানের লকতাক বিখ্যাত জায়গা, বিষ্ণুপুরের। আসলে মণিপুর এর ক্ষেত্রফল কখনো তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল, আজ খুব কম এলাকা রয়েছে। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে ঢাকা ও সিলেট একেবারেই যেন চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ তো, আর আগের কথা বলে লাভ নেই। কি কি যে ছিল, সে বলতে গেলে তো পুরো ভারত, সেই গান্ধারী তো আফগানিস্তানের ছিল। মহাভারতের যুগের গান্ধারী আফগানিস্তান, আফগানিস্তানে তো ভারতেরই ছিল। ভাবলে কীরকম লাগে না এখন এগুলো। আমরা যে জায়গায় আছি, যে ইন্ডিয়া বলে আছি, এই জায়গাটা আবার পরে কি হবে ঠিক তার কোনো নেই ঠিক। সত্যি মানুষ যে কি,
বড়দের কাছে শুনেছিলাম বিবাহের অলংকার আনতে ধনী ব্যক্তিরা আচ্ছা ঢাকা থেকে মণিপুর যেতেন, কেননা মণিপুরের অলংকারের জন্য বিখ্যাত ছিল, আজ যেমন দক্ষিণ ভারত। হ্যাঁ, তো এটা কিন্তু ঠিক কথা বলেছ। মণিপুরের অলংকার ডিজাইনগুলো যা সুন্দর ছিল। আমার কাছে একটা আছে, মণিপুরি একটা না, একটা দুটো আছে আর কি, মণিপুরি ডিজাইনের সোনার, যা সূক্ষ্ম কাজ, ভীষণ সূক্ষ্ম কাজ। আচ্ছা, এটা একটা ভালো কথা শুনলাম তোমার মুখের থেকে। অলংকার আনতে ধনী ব্যক্তিরা ঢাকা থেকে মণিপুরে যেতেন। আচ্ছা, বাহ, এই কথাটা জানতাম না। আর সুন্দর হচ্ছে মণিপুরের হস্তশিল্পকলা। হ্যাঁ, তো হ্যাঁ, হস্তশিল্পকলা মানে আমাদের জায়গাটা তো অরিজিনাল জায়গা তো মণিপুর না, তো আমরা যারা এখানে আছি, আমরা এখন ধরো সব কিছু যদি কিছু সুন্দর হয়, কিছু ভালো হয়, তাহলে আমরা বলবো বা মণিপুরের মতো। সুন্দর করে কথা বললেও বলবে বা মণিপুরের মতো, সুন্দর করে ড্রেস আপ করলেও বলবে মণিপুরের মতো। সমস্ত কিছু সুন্দর যেন মণিপুর, এটা আমাদের মানে কথাই আছে এটা। আর সুন্দর হচ্ছে মণিপুরে। হ্যাঁ, মণিপুর খুবই সমৃদ্ধশালী স্থান, কাশ্মীরের মতো। দুঃখের বিষয় সমৃদ্ধময় স্থানগুলোকেই সবচেয়ে বেশি, হ্যাঁ ঠিকই বলছ, ক্ষতবিক্ষত করা হয়। ঠিকই গো, খারাপ লাগে এগুলো ভাবলে। ঠিকই ঠিকই। যেমন ইউরোপে রুশ খুবই সমৃদ্ধময় স্থান, কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রুশবাসীরা। মণিপুর, ঢাকা, সিলেট, কাশ্মীর যেন ঠিক তেমনি। হ্যাঁ, তুমি সুন্দর তুলনা করে বলছো গো সৌরভ। বাহ, খুব সুন্দর লাগলো এই কথাগুলো। সত্যি তাই। মণিপুর, ঢাকা
ঢাকাটাও তো খুব পুরনো শহর। সিলেট সিলেট শ্রীহট্ট সিলেট যেটা খুব পুরনো শহর, এগুলো সব তছনছ হয়ে গেল সত্যি গো। যেমন ছিল তেমন তো নেই এখন, উল্টো পাল্টা সব তছনছ হয়ে গেল। ঢাকা সিলেট এগুলো তো কত নামি জায়গা, আমরা কত ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু সব কি যে হলো, এদিকে কাশ্মীর, এদিকে মণিপুর, সত্যি তাই। এই 4টি জায়গায় একদম সত্যি তাই, খারাপ লাগে। হ্যাঁ, রুশ দেশে কিনা 2 কোটি মানুষ প্রাণ হারিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমাদের এখানেও ঠিক তাই যেমন। হ্যাঁ, সত্যি গো, খারাপ লাগে এগুলো ভাবলে। আমি আজকে বলছিলাম, তাই আমাকে ওই আমার বললাম না একটু আগে যে আমাদের উপরে ছোট্ট ছেলে একটি ভাড়া থাকে, ওরা ভীষণ মানে জানতে ইচ্ছা করে আর কি। ও এত ছোট্ট, ও ক্লাস 2তে 3তে উঠেছে এবার। ও সকালবেলা উঠে আমাদের এখানে পেপার খুঁজে আসবে, পত্রিকা পড়তে আসে। ছোট্ট ছোট্ট ছেলে দেখো, এসে আমাকে আজকে জিজ্ঞেস করছে অ্যাটম বোম প্রথম কে আবিষ্কার করেছিল। প্রশ্ন দেখো তার, ছোট্ট ছেলে। তারপর আমি বললাম আর কি কথাগুলো। তো অ্যাটম বোম ওই জাপানে হিরোশিমা নাগাসাকির ঘটনা বললাম। তো কত লোক যে মারা গেছে ভাবো তো, কি যে মানুষ, সত্যি একটু শান্তিতে থাকতে দেবে না কেউ। অনেক বিষ্ণুপ্রিয়া বা মেইতেই মানুষ যারা ইতিহাস সম্বন্ধে, ওদের মধ্যেও হতাশা লক্ষ্য করেছি, কারণ ওদের অতীত রক্তাক্ত। হ্যাঁ তো, হ্যাঁ তো, খারাপ লাগে এগুলো ভাবলে, সত্যি খারাপ লাগে। আমার তো ইতিহাস পড়তে ইচ্ছা করছে না এখন। এগুলো এত এত কাহিনী, এত এরকম যে সত্যি পড়তে ইচ্ছা করে না আর। জেনে কি হবে এত কাহিনী। আমাকে সেদিন জিজ্ঞেস করছে, এই লাইভে একজন জিজ্ঞেস করছে যে ওই ভাষা বলা, যেমন মেইতেই ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা, খালি শুধু আমাদের মধ্যে ভাষার অন্তর, ভাষার তফাৎ, আর সমস্ত কিছু একই। আমাদের কালচার, আমাদের অন্য কিছু খাওয়া দাওয়া, মানে পোশাক আশাক সব সমান, শুধু ভাষাটাই আলাদা। তো বলে এখন তো বলে যে তোমরা মণিপুরি না, আমাদের বললে তো এরকম, তোমরা মণিপুরি না, এমনি কেন কেন মণিপুরি বলো নিজেদেরকে, এরকম করে বলে মেয়েটেইরা, সবাই না, কিছু কিছু লোক আছে যারা যারা ওরকম বলে ভালো পায়। তো আমাকে একজন জিজ্ঞেস করছে কেন ওরকম বলে, তাই আমি বলছি আসলে তো তখন তো ছোটো ছোটো রাজ্য ছিল, তো আমরা এক সময় পরাজিত হয়ে চলে এসেছি। তো তো যাদেরকে পরাজিত করে আর যারা যুদ্ধে জয়ী হয় তারা তো ওরকম বলবেই। হ্যাঁ, যে আর অপেনহাইমার নিজে অবসাদে জীবন কাটিয়েছিলেন নিজের আবিষ্কারের জন্য, যা জাপানকে দুর্দশাগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ তো, হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। যে যা আবিষ্কার করেছে তা দিয়ে তো মানুষকে মারা মানুষকে মারা মেরেছে। আসলে তো ওনার আবিষ্কারের জন্যই তো হয়েছে না। কি বলবে বলো তো, এগুলো শেষ নেই গো। ভাবো তো কত লোক মারা গেছে। ওহ ভগবান।
সবচেয়ে অস্বাভাবিক বিষয় অ্যাটমিক বোমকে ওয়েপন অফ পিস বলে গণ্য। সত্যি তাই গো। এটা বলার কারণ হচ্ছে কি জানো? কারণটা জানো কেন এটা বলে? জেঠিমা আজ আসি, কাল পুনরায় দেখা হবে। এখন মা ডাকছেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, দিদিকে অভিনন্দন আমার পক্ষ থেকে জানাবে। ভালো থাকবে। কারণ পরমাণু শক্তিসম্পন্ন দেশে সামরিক হামলা হবে না কখনো, তাই হয়তো। হ্যাঁ, ওইটাই কারণ। পরে বলবো, এটা একটু ডিটেলসে বলবো এটা। আজকে হবে, আজকে ঠিক আছে। বাই বাই, আবার দেখা হবে। পরে আরেকদিন বলবো এসব, এই কথাটা নিয়ে। আশীর্বাদ রাখবেন জেঠিমা, আমিও যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারি। আমি তার জন্য ওয়েট করে আছি, সৌরভকে দেখবো বলে। বললাম না, অলোকনাথের মতো বিশ্ববিখ্যাত হও। হ্যাঁ অবশ্যই জেঠিমা, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, ভালো থাকবে, ভালো থাকবে, নিজেকে যত্ন করবে।